আমাদের নবী আমাদের নেতা বিশ্ব নবী তাহার উপরে একবার দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমি মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ যারা রয়েছেন, সাথে সাথে এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক মণ্ডলী, পরিচালকবৃন্দ এবং উপস্থিত যারা অভিভাবক এবং গার্জিয়ান হিসাবে এখানে এসেছেন এবং যারা যেভাবে এখানে উপস্থিত রয়েছেন, আমি সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে খুব সংক্ষেপে দু একটা কথা এই প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু মানুষ হিসাবে একজনকে প্রতিষ্ঠিত করতে গেলে তার মূল দরকার হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি না থাকে তাহলে মানুষের মনুষ্যত্ব তৈরি হয় না। সেই জন্য শিক্ষা খুবই অপরিহার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে সুরের মধ্যে, গারে হীরার মধ্যে যেখানে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, সেখানে প্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে যে বার্তা দিয়েছিলেন, সেখানে শিক্ষার কথাই বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে তুমি পড়ো সেই আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তো পড়াশুনো করে জ্ঞান অর্জন করে একজন প্রকৃত মানুষ হওয়া, এই বার্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দিয়েছিলেন। আজকের আমাদের কওমের মধ্যে, জাতির মধ্যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিক্ষার খুবই কমই। আমরা কোনো রকমে কিছু পড়াশুনো করলে ছেলে মেয়েদেরকে আর আগে বাড়ানোর চেষ্টা করছি না। এটা আমাদের জন্য ভবিষ্যতে খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সমাজে শুভবুদ্ধিমান মানুষের মনুষ্যত্ব নিয়ে চলা, এরকম অবস্থা খুঁজে পাওয়া খুবই মুশকিল হবে। সেই জন্য শিক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই প্রতিষ্ঠান এখানে শুরু হতে চলেছে। এরকম ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন জায়গাতে গড়ে উঠেছে, চলাও দরকার। তবে এই প্রতিষ্ঠানের যারা শুরু লগ্ন থেকে চেষ্টা করছেন, তারা একটা জিনিস খুবই গুরুত্ব দিয়ে এটা রেখেছেন যে আমরা দুনিয়াবি শিক্ষার সঙ্গে সঙ্গে, জেনারেল শিক্ষার সঙ্গে সঙ্গে দ্বীনি শিক্ষারও ব্যবস্থা করব বা করার আশা রেখেছেন। সেইভাবেই এটা তৈরি হয়েছে যে এখানে জেনারেল শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা দেওয়ার ব্যবস্থা প্রথম থেকেই রেখেছেন। ভালো একটা উদ্দেশ্য নিয়েই কাজটা শুরু করা হয়েছে। যেহেতু আমরা মুসলমান হিসাবে আমাদের যেমন দুনিয়াবি শিক্ষার প্রয়োজন, তেমন মুসলমান হিসাবে দ্বীনি শিক্ষারও প্রয়োজন রয়েছে। পরিচিত একজন মানুষ এবং দিনদার পরেজগার হিসাবে নিজেকে দুনিয়াতে পরিচালিত করতে গেলে তার শিক্ষা অবশ্যই দরকার রয়েছে। সেই জন্য বাচ্চাদেরকে শুরু থেকেই যদি, প্রথম থেকেই যদি সেদিকে মনোনিবেশ করানো যায়, সেটা অনেক ভালো ভবিষ্যতের জন্য। আজকে দুনিয়াতে যে পরিস্থিতি চলছে, এই দিনের মানে ইমানি শিক্ষা, নীতি শিক্ষা, নৈতিকতার শিক্ষা না থাকার কারণে বড় বড় মানুষ যারা শিক্ষা অর্জন করেছেন, যারা সরকারি পোস্টে কাজ করছেন, বিভিন্ন জায়গাতে অনেক দুর্নীতিগুলো দেখা যায়। একমাত্র তাদের শিক্ষা আছে, কিন্তু নীতিগত শিক্ষা, নৈতিক শিক্ষার অভাব রয়ে গিয়েছে। যার কারণে দেখা যায় অনেক বড় নার্সিংহোম, হসপিটাল, বিভিন্নভাবে যারা ডাক্তারি করছেন, তাদের মাধ্যমে অনেক অনিয়ম কাজ সেখানে দেখা যায়। এইভাবে সরকারি যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, সেখানে বিভিন্ন রকমের দুর্নীতি দেখা যায়। তো ইমানদারি এবং দিনদারি এটা শুধু মুসলমানদের জন্য নয়, নৈতিকতা এটা সকলের জন্য। একজন মানুষ হিসাবে প্রকৃত মানুষ তৈরি হবে এবং সে হক না হক, হারাম হালাল, বৈধ অবৈধর বিষয়গুলো খেয়াল করবে। এইভাবেই যদি চলা যায় তাহলে দেশ সুন্দরভাবে চলা সম্ভব। এই জন্য
আমরা বিশেষ করে আমাদের কমিউনিটিকে, আমাদের জাতিকে, মুসলমানকে এইভাবে শিক্ষা দিয়ে তাদেরকে আগে বাড়ানোর চেষ্টা করি, তারা যেন একটা ভালো জায়গায় পৌঁছালে ইমানদারির সঙ্গে, দিনদারির সঙ্গে সেখানে কাজটা করতে পারে, বৈধ এবং অবৈধ জিনিসটা ফলো করে করতে পারে। সেই জন্য এই যে প্রতিষ্ঠান, মানে শুরু লগ্ন থেকে যারা এখানে দায়িত্বে আছেন এবং মানে প্রতিষ্ঠানের যারা শুরু থেকেই যারা কাজটা করছেন, নিয়ত করেছেন, আশা করেছেন, তারা এটা রেখেছেন যে আমরা কোরআনী শিক্ষা এবং দ্বীনি শিক্ষাটা এর মাধ্যম দেওয়ার চেষ্টা করব। যেমন আমাদের গ্রামে মক্তব এবং দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা দরকার। প্রত্যেকটা গ্রামে যাতে সমস্ত বাচ্চারা, ছেলে এবং মেয়ে সেখান থেকে দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে, কোরআন এবং অন্য অন্য বিষয় যেগুলো রয়েছে, মাসলা এবং আকায়েদের বিষয়গুলো জানতে পারে, সে ব্যবস্থাটা এখানে এই পড়াশোনার মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ করার চেষ্টা করা হবে। এই আশা কর্তৃপক্ষরা নিয়েছেন, এটা আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই শিক্ষার সাথে সাথে এটাও খেয়াল রেখে দিচ্ছেন এবং যাতে তা সম্পূর্ণ হয় সেদিকেও চেষ্টা করবেন। এখন আমি কোরআন থেকে একটা আয়াত পড়েছিলাম, সে বিষয়ে বললাম, এবং হাদিস শরীফে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারী মুসলমান এবং সকলের জন্য দ্বীনি শিক্ষা করা বা শিক্ষা অর্জন করা অপরিহার্য, ফরজ করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে কেউ যদি একথা বলেন যে আমি জানতাম না বা শিখিনি, জানি না, এটা কিন্তু গ্রাহ্য হবে না, সেটা ধর্তব্য করা হবে না, জানাটা অপরিহার্য করে দেওয়া হয়েছে। সেই জন্য একজন প্রকৃত মানুষ হিসেবে দুনিয়াতে চলতে গেলে তাকে শিক্ষা অর্জন করা খুবই প্রয়োজন। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব খুবই রাখা দরকার। এরকম প্রতিষ্ঠান যেখানে তৈরি হচ্ছে, আছে বা তৈরি হবে, আমরা সকলেই তার দিকে ধ্যান রাখবো যাতে প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলে, তার পঠন পাঠন, তার নিয়ম শৃঙ্খলাগুলো চলে। এবার অভিভাবক যারা এখানে এসেছেন, যাদের ছেলে এবং মেয়েরা এখানে পড়াশুনো করবে, তাদেরকেও কিন্তু খুব গুরুত্ব সহকারে বিষয়টা দেখতে হবে। যেহেতু যারা পড়াবেন, শিক্ষক এবং শিক্ষিকা যারা রয়েছেন, তাদের সঙ্গে যদি অভিভাবকরা হেল্প না করে, তাদেরকে যদি গাইড না করে, তাহলে কিন্তু সুন্দর জায়গা তৈরি করা সম্ভবপর হবে না। এই জন্য এই প্রতিষ্ঠানের যা সিস্টেম এবং নিয়ম থাকবে, এখানে যাওয়া আসা এবং বাড়িতে যে সমস্ত পড়াশোনার বিষয়ে বলা থাকবে, অতএব বাড়িতে আব্বা মা বা অভিভাবক হিসেবে যাহারাই দায়িত্ব রয়েছেন, তারা সেখানে গুরুত্ব সহকারে সেগুলো খেয়াল করবেন। তাহলে দেখা যাবে একটা বাচ্চাকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে তাকে তৈরি করা সম্ভবপর হবে। এই সকলের সম্মিলিত প্রচেষ্টা যদি থাকে তাহলে সেটা সুন্দর হবে। আর যদি মনে করি যে আমি ভর্তি করে দিয়েছি, তারাই বুঝুক, তাহলে সম্ভবপর হবে না। আর যারা এখানে শিক্ষক এবং শিক্ষিকা হিসাবে নিয়োগ হয়েছেন, যারা রয়েছেন, তারা ডিউটি হিসাবে পালন করলে কাজটা সম্পূর্ণ হবে না। এটা একটা আমার দায়িত্ব এবং কর্তব্য, সামাজিক খেদমত, এটা মনে করতে হবে যে বাচ্চা আমার বাচ্চা, এই মনে করে তাকে সুন্দরভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ হলো ছোট ছোট বাচ্চাদের খেলাধুলোর মন এবং অন্য অন্য দিকে তাদের মনগুলো টানবে, তাদেরকে কিভাবে তাদের মধ্যে ওই খেলাধুলোর মাধ্যম দিয়ে শিক্ষাগুলো দেওয়া যায়, এইভাবে একমতের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে কাজগুলো করতে হবে। অতএব যারা শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছেন, তাদের উপরে খুব গুরু দায়িত্ব যে আমাদের উপরে এই দায়িত্ব এবং জিম্মেদারি দিয়েছেন, আমাদেরকে তা সম্পূর্ণ করতে হবে। শুধু যদি মনে হয় যে আমি ডিউটিটা সম্পূর্ণ করব, অতএব সময়ে আসবো, সময়ে চলে যাব, তাহলে প্রকৃতভাবে এই বাচ্চাদেরকে তৈরি করা সম্ভবপর হবে না। সেই জন্য তাহাদের চেষ্টা, চরিত্র, মেহনত খুব সুন্দর করতে হবে। তাহলে একটা বাচ্চাকে আমরা যেরকম আশা করব সেই রকমভাবে তৈরি করা সম্ভবপর হবে। কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও তো দৃষ্টি রাখবেন, যেটা সুবিধা অসুবিধা আছে সেগুলো খেয়াল করবেন, যে পড়াশোনার ব্যাপারে যা দরকার সেগুলো যোগান দেবেন, সেটা তারা খেয়াল করবেন। এই সম্মিলিতভাবে সকলেই যদি প্রচেষ্টা করা হয়, তাহলে একটা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের মানে গুণ ইত্যাদি বাড়ানো সম্ভবপর হবে। অন্যতন যদি ভালো তৈরি না হয়, তাহলে আস্তে আস্তে প্রতিষ্ঠান নিম্ন দিকে যাবে, উপরের দিকে, উন্নতির দিকে, সফলতার দিকে আগে বাড়বে না। সেই জন্য সকলকেই সমানভাবে দায়িত্বশীল হতে হবে এবং গুরুত্ব সহকারে কাজগুলো করতে হবে। শিক্ষা আমাদের জন্য খুবই জরুরি বিষয়। আজকে পৃথিবীতে
আমরা খুব পিছিয়ে পড়ে আছি, অর্থাৎ আমাদের সম্প্রদায় খুব পিছিয়ে শিক্ষার দিক দিয়ে। একটু পরিকল্পিতভাবে আমাদেরকে পিছিয়ে রাখার চক্রান্তও করা হচ্ছে, আর আমরাও সেই স্রোতে গা ভাসিয়ে অনেকটা পিছিয়ে পড়েছি, কম্পিটিশনের জায়গায় আমরা নেই। আজকের কিছু বছর হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলাতে কিছু মিশন তৈরি হয়েছিল, বিশেষ করে আলামিন মিশন থেকে নিয়ে আরও অন্যান্য মিশন তৈরি হয়েছে। তাদের প্রচেষ্টায় মানে অনেক ছেলেরা ভালো জায়গায় পৌঁছাতে পারছে। এটাও কিন্তু যারা আমাদের প্রতিপক্ষ হিসাবে শত্রু হিসাবে রয়েছে তারাও খুব ভালো নজরে দেখছে না। সেই জন্য তারা কিভাবে এগুলোকে আরও পিছনে ফেলা যায় শিক্ষা থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত দিকে কম্পিটিশনের জায়গায় নজর রেখে আমাদেরকে আগে বাড়তে হবে। আমাদের ছেলেরা মেয়েরা যাতে আরও ভালো শিক্ষিত হতে পারে, সাথে সাথে নৈতিক শিক্ষা নিয়ে সমাজে ভালো একটা সমাজ গঠন করতে পারে, সেই রকম চিন্তাভাবনা আমাদের সকলকে সম্মিলিতভাবে করতে হবে। সেই জন্য আজকের এখানে যারা আমরা উপস্থিত হয়েছি বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত হিসাবে আমরা এসেছি। অভিভাবক এবং গার্জিয়ান যারা এসেছেন, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা প্রতিষ্ঠানের কর্ণধার হিসাবে যারা রয়েছেন, আমরা সকলেই খুব সূক্ষ্ম দৃষ্টিতে এটা পরিচালনা করার চেষ্টা করব যাতে আমাদের উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবে আমল করার এবং কাজ করার তৌফিক এনায়েত করুন, যেভাবে করলে আমরা দুনিয়াতেও ভালো হতে পারি এবং আল্লাহর কাছেও ভালো হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া চেয়ে সকলকে অভিনন্দন, সালাম ইত্যাদি জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যাক, আমাদের অভিভাবক, আমাদের উপদেষ্টা কমিটির মেম্বার, আমাদের খুব কাছের মানুষ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম মহাশয় খুব ভালো কথা বলেছেন উনি আমাদের উদ্দেশ্যে এবং গার্জেনদের উদ্দেশ্যে, তো ওনাকে আমরা ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব হিসাবে আমরা এখন আপনাদের সামনে গজল গেয়ে শোনাবেন আমাদেরই স্কুলের শিক্ষিকা উম্মে তামান্না। উম্মে তামান্নাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যতই এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। জীবনের টানা পড়েন কিছুই না জানি, আমার গানে স্বরলিপি তোমার মাঝে খুঁজি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা। ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাজে, আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে। চিরদিন থাকবে বলো তুমি আমার পাশে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে।
বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমায় সোনামণি। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আসসালামু আলাইকুম। করতালি দিয়ে একটু উৎসাহিত করবেন আমাদেরই স্কুলের শিক্ষিকা তামান্নাকে থ্যাংক ইউ জানাই, দারুণ গেয়েছেন গজলটা। তো এবারে আমি অনুরোধ করব আমাদের প্রধান অতিথি, আমাদের অভিভাবক, আমাদের স্যার আলহাজ আলী মোহাম্মদ মহাশয়কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মঞ্চে উপবিষ্ট আজকে কিছুক্ষণ আগেই আমাদের প্রধান অতিথি যিনি কিছু বলে গেলেন, সম্মানীয় মাওলানা আব্দুল হাকিম সাহেব, সেই সঙ্গে মঞ্চে আরও সম্মানীয় ব্যক্তি এবং শিক্ষানবিশ আছেন। মঞ্চের সামনে দাঁড়িয়ে এবং সেই সঙ্গে বসে এই এলাকার অনেক শিক্ষানবিশ এবং অভিভাবক এবং অভিভাবিকা আছেন। সেই সঙ্গে এই নবনির্মিত নবপ্রতিষ্ঠিত কিছুদিন হলো যেটা শুনলাম, আমার কাছে অবশ্য ইনভাইটেশন লেটার গিয়েছে, তাতে অনেক কিছু দেখলাম। সম্মানীয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং সেই সঙ্গে যেটা শুনলাম প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে 35 জন অ্যাডমিশন নিয়েছে বিদ্যালয়ে এবং আরও কিছু অপেক্ষায় আসে এবং সেই সঙ্গে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন তারা। সেই সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দ যারা বসে আছেন এবং সর্বশেষ এই নবনির্মিত বিদ্যালয়ের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করার যাদের ভূমিকা থাকবে, সেই ছোট ছোট কচিকাঁচা শিশুর দল, কেন তাদের ভূমিকা ছাড়া এই বিদ্যালয় কিন্তু আদৌ ঠিক জায়গায় পৌঁছতে পারবে না, এটা অনস্বীকার্য। তারাই হচ্ছে এই বিদ্যালয়ের মূল উপাদান, আসল উপাদান। হ্যাঁ, তাদের পিছনে সাপোর্ট এবং ব্যাকিং থাকবে অবশ্যই, কিন্তু তারাই কিন্তু আসল উপাদান এখানকার। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই আল মদিনা একাডেমি নতুন তৈরি হয়েছে, আজ থেকেই তার পথ চলা শুরু হয়েছে। এখন সেই পথটা সুদৃঢ় হবে কি তা নির্ভর করছে প্রশাসন, এখানকার গার্জেন, এখানকার শিক্ষার্থী ছেলে মেয়েদের উপর নির্ভর করছে সম্পূর্ণই। যাই হোক, শিক্ষা নিয়ে তো তোলপাড় হচ্ছে সব জায়গাতে, শিক্ষা কথাটাও নিয়ে ব্যাপক পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সব জায়গাতেই। তাহলে নিশ্চয়ই শিক্ষার ভিতর কিছু না কিছু আছে, এটা অস্বীকার করা যায় না।
শিক্ষা পৃথিবীতে দেখলে বোঝা যায় পৃথিবীর যে কোনো জনগোষ্ঠীর শিক্ষাই হলো তার উন্নয়নের মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি কিন্তু উন্নয়ন করা সম্ভব নয়। আমি শিক্ষাকে বাদ দিয়ে কিন্তু ঠিক জায়গা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না, আদৌ সম্ভব নয়। শিক্ষাকে সঙ্গে নিয়েই কিন্তু চলতে হবে এবং তার উন্নয়ন উৎকর্ষ বিচার বিশ্লেষণ করতেই হবে এবং বিচার বিশ্লেষণ করার সময় এসে গেছে আমাদের। শিক্ষাকে অবহেলা করে কিন্তু ঠিক জায়গা পৌঁছানো যাবে না, এই পরিষ্কার সত্য ঘটনা। কিন্তু এখন শিক্ষার ক্ষেত্রে দেখা যায় কি বলবো আর, ধরুন এই ছোট্ট বিদ্যালয়টা তৈরি হয়েছে, এই বিদ্যালয়ে যদি আমরা যৌথভাবে সবাই প্রচেষ্টা না চালাই তাহলে তো বিদ্যালয়টা ঠিক জায়গায় পৌঁছতে পারবে না। তাহলে দেখা যাবে সমাজ থেকে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে এটা। তাহলে সবার প্রচেষ্টা থাকা দরকার। শিক্ষার সঙ্গে একটা অর্থেরও প্রয়োজন হয়। একটা সমাজ উন্নত করার ক্ষেত্রে, সমাজকে সুগঠনের ক্ষেত্রে শিক্ষা যেমন প্রয়োজন এবং সেটাকে বহাল রাখার জন্যও কিন্তু অর্থেরও প্রয়োজন। এই কথা তো আর আমরা নিজেরা বলছি না, এই কথা কিন্তু কিছুক্ষণ আগে আমাদের প্রধান অতিথি বলে গেলেন যে ইসলামের ভিতরেই কিন্তু এর সৃষ্টি হয়েছে। প্রথম ইসলাম তার সৃষ্টি লগ্ন থেকেই কিন্তু এই শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে গেছেন, সেটা যুগ যুগ ধরে চলে আসছে। এইমাত্র কথাটা এই আর কি। তাহলে দেখা যাচ্ছে কি সমাজের উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা যেমন অপরিহার্য এবং সেই শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য অর্থেরও প্রয়োজন আছে। শিক্ষা নিয়ে চর্চা হচ্ছে ঠিকই, কিন্তু আমরা গার্জিয়ানদের দিকে যদি লক্ষ্য করি, আমরা যারা প্রকৃত বস্তু শিক্ষাঙ্গনে থেকে কি করবো আমরা, তাহলে শিক্ষাঙ্গনে তার উৎকর্ষ বিচার করে তাকে ঠিক জায়গা ধরে রাখার জন্য চেষ্টা চালাবো। আমরা যদি দেখি এটা পরিষ্কার সত্য, গার্জেনের ভূমিকাটা কি? তাহলে এই যে বিদ্যালয় তৈরি হয়েছে, প্রশাসন যেটা আসবে সেখানে গার্জেনও থাকবে, শিক্ষার্থী থাকবে, প্রশাসন থাকবে, প্রিন্সিপাল, সেক্রেটারি, প্রেসিডেন্ট সবাই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমার তো মনে হয় প্রশাসন তো একটা চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু সে চেষ্টার পাশে বাকি যে দুটো এলিমেন্ট গার্জিয়ান এবং শিক্ষার্থী, তাদের প্রচেষ্টা তো সর্বোত্তম হওয়া দরকার। আমরা দেখি বেশ কিছু গার্জিয়ান বলে শিক্ষা নিয়ে কি করব, এই বেকারের যুগে শিক্ষার কি প্রয়োজন, বরং কাজ করে খেলেই তো হয়, সেটাই যথেষ্ট। কথাটা কি ঠিক? ঠিক নয়। কিন্তু কিছুক্ষণ আগেই বলা ছিল শিক্ষার জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তাহলে শিক্ষাকে আমরা বাদ দিয়ে কি করে এগোবো? তাহলে গার্জেনের ভূমিকাটা কি হওয়া দরকার? দেখছি গার্জেন একটা ছোট্ট বাচ্চা, আমরা জানি কি যখন শিশুটা ছোটবেলায় কিরকম থাকে, একটা কাদার পিণ্ডে নেয় থাকে, তার উপরে যদি আমরা কসরত করি, চেষ্টা করি, যেমন কর্মকার কি করে, কাদা নিয়ে তাকে বিভিন্ন আকার দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে। তাহলে আমরা যদি চেষ্টা করি শিশুটাকে নিয়ে তার এই যে নরম মনোভাব তাকে কাজে লাগে, তাহলে সে নিশ্চয়ই একটা কিছু তৈরি হতে পারে এবং আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছতে পারি, এটা সম্ভব। কিন্তু আমরা গার্জিয়ানরা কি করি, তাকে এই সুযোগটা না দিয়ে খুব অল্প বয়সী আমরা কি করি, দেখা গেল সেই গার্জিয়ান
সেটাকে হয় হাতের কাজ কিংবা কোনো একটা ছোট কারখানাতে ঢুকিয়ে দিল। তাহলে কি হলো? সেই ছেলেটা বা মেয়েটা কি হলো? তার শিক্ষা থেকে বঞ্চিত হলো। কারণ শিক্ষা তো একটা অবশ্যই ভূমিকা আছে। শিক্ষা তার চরিত্র গঠনে যথেষ্ট সাহায্য করে। কীরকম? সমাজে বসবাসকালে ভালো মন্দ কিংবা ন্যায় অন্যায় এই বিচার করার ক্ষমতা তার ভিতর আসবে কোত্থেকে? শিক্ষা না থাকলে তো আসবে না, অসম্ভব। শিক্ষা আছে বলেই তো সে এটাকে পার্থক্য করতে পারবে, অন্যথায় পারবে না। তাহলে তাকে যদি আমি উপযুক্ত শিক্ষা না দেই তাহলে কি হবে? সে এই যে ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা তার তো থাকবে না। শুধু তাই নয়, সবচেয়ে বড় কথা কি, সে যে পয়সাটা আয় করছে সে কোনভাবে আয় করছে, পয়সাটা তার জীবন ধারণের জন্য সে কোনভাবে আয় করছে, অর্থটা কিভাবে আসছে, কোন পথে আসছে, সঠিক পথে না কোনো বিপথে আসছে। এবং এই অর্থটা আয় করার পর সে যখন অর্থটাকে ব্যয় করবে সেই ব্যয়টা তার সঠিক পথে হবে কি হবে না, এটা কে বলে দেবে? একমাত্র শিক্ষাই বলে দিতে পারে। কারণ শিক্ষা তার চরিত্র গঠনে যথেষ্ট সাহায্য করে। শিক্ষা ছাড়া তার চরিত্র গঠন সঠিকভাবে হবে না, আদৌ সম্ভব নয়। গার্জেন কি করলো? তাকে যদি এইরকমভাবে ঠেলে দেয় তাহলে সে শিক্ষা থেকে বঞ্চিত হলো। হলো কি, লাস্ট অফ অল সে আস্তে আস্তে বড় হলো। বড় হলে সে সংসার জীবনে প্রবেশ করলো। সংসার জীবনে সে দেখলো বিভিন্ন রকম পার্থক্য এবং হতাশা। কীরকম? সে তখন জ্ঞানটা যখন ফিরে আসলো তখন সে ভাবলো যে আমি তো শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি। এই বঞ্চিত হওয়ার যে পদ্ধতি শুরু করেছিল কে? তার বাবা অথবা মা। তাহলে এই বিষয়ে বাবা মায়ের একটা বিশেষ দায়বদ্ধতা আছে। তার নিজস্ব একটা স্বার্থ সুবিধার জন্য দেখা গেল ছোট্ট ছেলে বা মেয়েটাকে সে হাতের কাজে বা কোনো একটা কারখানাতে লাগিয়ে দিল। এটা কিন্তু ঠিক কাজ করলো না। সে তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে তৈরি করে, হ্যাঁ ঠিকই আছে, শিক্ষার বর্তমান যুগে শিক্ষার হয়তো প্রয়োগ বা তার ফলটা হয়তো অনেকটাই কমে গেছে, কিন্তু শিক্ষার যে অন্যগুলো উপাদান আছে, যে অন্য উপাদানগুলো চরিত্র গঠন, ভালো মন্দ বিচার করা, ন্যায় অন্যায় পার্থক্য করা ইত্যাদি, এই যে কাজগুলো আছে বা তার পরবর্তীকালে সংসার জীবন চালানোর জন্য যেটুকু প্রয়োজন সেগুলো তো সে পাচ্ছে। হ্যাঁ, চলার পথে শিক্ষা নেওয়ার সময় বা উচ্চশিক্ষা লাভ করার পর সে যদি কিছু পেয়ে থাকে তাহলে খুবই মঙ্গল, না পেলেও কিন্তু হতাশার কিছু নেই। কেন, অন্য যে উপাদানগুলো আছে, শিক্ষার যে পুঁজিতেগুলো আছে সেগুলো তো সে পাচ্ছেই, আর এটা পেয়ে গেলে খুবই মঙ্গল। সুতরাং শিক্ষাকে দূরে ঠেলে রাখা যাবে না। একটা শিশু জন্মাবার পর থেকেই তার প্রতি লক্ষ্য রাখতে হবে, তার শিক্ষা দানের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। হ্যাঁ, আর একটা কথা, অনেক গার্জেন আছে তারা এই বাচ্চাদের পাশে কিন্তু থাকেন না। দেখা গেল ওই ছেলেটা বা মেয়েটা যখন উপযুক্ত সময়ে শিক্ষা লবার সময় তাকে ঠিক উপযুক্ত পরিবেশ তাকে দেওয়া হলো না। সে নিজের সুবিধার্থে করলো, সেটা অ্যাভয়েড করে সে অন্যতর সময় কাটাতে লাগলো। কিন্তু আমার একটা মাত্র আবেদন, উপস্থিত অভিভাবক বা অভিভাবিকগণ কিংবা এই মার্কেটে উপস্থিত যে সমস্ত গার্জেন আছেন, আমার কাছে একটাই আমি বলতে চাই যে আপনারা অন্তত দিনের কিছু সময় এই সমস্ত শিশুদের পাশে একটু থাকুন। হয়তো দেখা গেল আপনাদের বিষয়ভিত্তিক কোনো জ্ঞান নেই, অনেকে থাকেও না, না থাকলেও যদি দিনের কোনো একটা নির্দিষ্ট সময় ওই বাচ্চাটার পাশে আপনারা থাকেন, নিশ্চয়ই তার মনস্তার থেকে অনেক কিছু পরিবর্তন ঘটবে। যে বাচ্চাটা শিক্ষা অঙ্গনে থাকতে চায় না, অনীহা প্রকাশ করে, সেও আস্তে আস্তে শিক্ষার অঙ্গনে ফিরে আসবে এবং শিক্ষা নেওয়ার জন্য তারও প্রচেষ্টা থেকে যাবে। আলটিমেটলি হবে কি, দেখা গেল সে ছোট থেকে আস্তে আস্তে যখন বড় হবে সে একটা উপযুক্ত শিক্ষা নিয়ে ঠিক জায়গা পৌঁছে গেল। এই ক্ষেত্রে গার্জেনদের বেশ কিছু পার্থক্য দেখা যায়। অনেক মেধাবী ছাত্রছাত্রী আমাদের সমাজের ভিতর থাকে, কিন্তু দেখা গেল তাকে উপযুক্ত পরিচর্যা এবং প্রসেসিংয়ের অভাবে সেটা আস্তে আস্তে শিক্ষাঙ্গন থেকে হারিয়ে যাচ্ছে। আবার দেখা গেল অপরপক্ষে
আর একজন গার্জেন তার যে কম মেধাবী ছেলে বা মেয়ে আছে তাকে ভালোভাবে পরিচর্যা করে এবং প্রসেসিং করে তাকে এমন শিক্ষা ব্যবস্থা সে করে দিল, দেখলো ওই ছেলেটা বা মেয়েটা একটা উচ্চশিক্ষার বিশাল জায়গা পৌঁছে গেল। কিন্তু এই আশা তো করলে হবে না, এই আশা করার পিছনে কিছু সময় ব্যয় করতে হবে। না শিক্ষার কোনো প্রয়োজনীয়তা নেই, এতে চাকরি নেই, বেকারত্ব ছেয়ে গেছে দেশে, এই কথা মানলে হবে না। তো যেটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, যে শিক্ষার তো অনেক উপাদান আছে, সেই উপাদানগুলো তো সবগুলোই সে পাচ্ছে। হয়তো বেকারত্ব তাকে হয়তো কিছু একটা ঘটনা ঘটাতে পারে, কিংবা দেখা গেল লাইনে থাকলে দেখা গেল পেতেও পারে সে। সুতরাং এটাকে কিন্তু অ্যাভয়েড করার কোনো জায়গা আমরা পাচ্ছি না। সুতরাং শিক্ষা কিন্তু বাচ্চাদের দিতেই হবে, এটা কিন্তু আমাদের মনে প্রাণে মেনে নিতেই হবে। তাহলে কিন্তু উন্নত এবং সুস্থ সমাজ গঠনের কোনো লক্ষণ আমরা ভবিষ্যতে আর দেখতে পাবো না। আর বিশেষ করে আমাদের মুসলিম সমাজে এটা আরো প্রকট আকার ধারণ করেছে, প্রকট আকার ধারণ করেছে। হয়তো দেখা গেল এলাকার ভিতরে কিছু না কিছু হচ্ছে, কিন্তু অন্যত দেখা যায় বিশ্বের দরবারে দেখলে তো আরো করুণ পরিস্থিতি। মুসলমানরা কিন্তু শিক্ষার দিকে অনেক পিছিয়ে আছে, অনেক অনেক গুণ পিছিয়ে আছে, যেটা আমরা কল্পনাই করতে পারিনি। আজকে যে জিনিসটা নিয়ে আজকে মধ্যপ্রাচ্যে যে গন্ডগোলটা বেঁধেছে, এটা সবাই জানেন, আপনারা সবাই লক্ষ্য রেখেছেন, রাখেন, দেখছেন সেখানে ঘটনাটা কি হচ্ছে। যে ইহুদির সঙ্গে মুসলমানদের একটা সংঘাত, সেই ইহুদি জাতি কিন্তু একটা তার হিস্ট্রি আলোচনা করলে শেষ করা যাবে না। তাদের জন্মাবার পূর্ব থেকেই তারা পরিকল্পনা করে, একটা বাচ্চা মায়ের পেটে আসার সাথে সাথেই তার পরিকল্পনা করে সেই বাচ্চাটাকে কিভাবে প্রসেসিং করা হবে, তার কি পরিবেশ দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তারা কল্পনা করে এবং সেটা ইমপ্লিমেন্টও করে থাকে। ফলে তাদের ছেলে মেয়েদের এতটা ব্রেন এত শার্প হয়, আপনারা হাতে কল্পনা করতে পারবেন না। বিশ্বের যে নোবেল কমিটি আছে, আমি একটু অন্য স্তরের কথাটা বলছি, সেই নোবেল কমিটিতে এ পর্যন্ত নোবেল প্রাইজ প্রাপকের তালিকায় ইহুদিদের সংখ্যাটাই সবচেয়ে বেশি, প্রায় 20 থেকে 24%। তাহলে এই যে ঘটনাটা, এটা কিভাবে আপনারা মনে করবেন? তাহলে তাদের কি এত ব্রেন তৈরির জন্য তারা রেডি হয়ে আসে। বললাম না যে একটা বাচ্চা মায়ের পেটে আসার সাথে সাথেই তার কল্পনা শুরু হয়ে যায়, তাকে কি পরিবেশ দেওয়া হবে, জন্ম পড়বার পরে তাকে কিভাবে রাখা হবে, তাকে ধর্মীয় জ্ঞান কেমনভাবে দেওয়া হবে, তারাও কিন্তু ধর্মীয় জ্ঞান দেয়। বাচ্চা পেটে থাকাকালীন অবস্থায় তাকে টিভি বা অন্য কোনো আধুনিক চ্যানেল দেওয়া হয় না, মোবাইল দেওয়া হয় না। এই ঘটনা কিন্তু যাতে করে ওই বাচ্চাটা প্রসব হওয়ার পর তার ভিতরে যেন ওই কিছু না ঘটে যায়, তাহলে এতটা তারা রিজার্ভ। কিন্তু আমরা হিংসা করলে হবে না, হিংসা কিন্তু একটা হিংসা আছে তাকে বিপর্যয় ডেকে আনতে পারে, নিচে নামিয়ে দিতে পারে, আর একটা হিংসা আছে উন্নত করতে পারে। যেমন একটা ক্লাসের ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য লড়াই, সেটা কি হিংসা? হিংসা নয়, কিন্তু এখানে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নয়ন হচ্ছে। কিরকম? যে ছেলেটা থার্ড ছিল আগামী বর্ষে সে দেখা গেল ফার্স্ট হয়ে গেল। তাহলে এই যে কম্পিটিশন, এটা নিশ্চয়ই উন্নয়নের লক্ষণ। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে একটা বাচ্চা প্রসব হওয়ার পর তার উপরে কীভাবে প্রসেসিং এবং কিভাবে অ্যাপ্লিকেশন সমস্ত কর্মগুলো করা হয়, যাতে করে দেখা যায় ওই বাচ্চাটা ব্রেনটা প্রচণ্ড শার্প হয়। এবং সাধারণত ওদের ব্রেন কিন্তু খুবই শার্প, যেটা বললাম যে কেন তারা এত ব্রেনি এবং এত নোবেল প্রাইজের প্রাপক কেন তারা, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদেরও কিন্তু এগিয়ে যাওয়া উচিত। ইসলাম ধর্ম তথা মুসলিমদের ভিতরেই কিন্তু এটা আছে, কিন্তু আমরা সেটা ফলো করিনি। নবীজির অনেক সুন্নতগুলোই তারা কিন্তু আকীদাগুলো তারা ফলো করে, কিন্তু আমরা করি না মুসলমান হয়েও। এটা সত্যি খুবই দুর্ভাগ্য, যার ফলে আমরা কিন্তু দিনের পর দিন আজকে পিছিয়ে পড়ছি। এর অনেক কারণ আছে। তো যাই হোক, আমার দীর্ঘ একটা শিক্ষকতার জীবন ছিল, আপনারা সবই জানেন। সেই ঘটনাক্রমে আমি বলছি একটুখানি, যে অন্য কোনো ঘটনায় শিক্ষার ভিতরকার ঘটনাই বলছি, যে আমাদের কতটা সতর্ক হতে হবে। আমি দেখেছি
এই ধরুন ক্লাস 4 থেকে 5-এ যাচ্ছে অ্যাডমিশন, 300 জন, 400, 450 পর্যন্ত অ্যাডমিশন হচ্ছে ক্লাস 5-এ। কিন্তু দেখা গেল পরীক্ষার পর, অ্যানুয়াল পরীক্ষার পর ক্লাস 6-এ উঠছে মাত্র 250 জন। তাহলে এই 150 জন কোথায় গেল? আমরা শিক্ষকরা, প্রধান শিক্ষক মিলে একটা স্টাফ সিটিং করে দেখলাম, অ্যানালিসিস করে, যে এরা কোথায় গেল। দেখা গেল গার্জেনদের অবহেলায় তারা সব কর্মে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, আমি তো বারবার বলছি কর্ম করে খেতেই হবে আমাদের, কিন্তু শিক্ষাটা কেন বাদ দিয়ে? 1 নম্বর অগ্রাধিকার থাকবে শিক্ষা, তারপরে কর্ম। দেখা গেল কি ড্রপ আউট হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গেরই ঘটনা। এমনকি গভর্নমেন্টও কিন্তু এই চিন্তা করেও পাচ্ছে না যে কেন ড্রপ আউট হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এর কারণটা কি? তাহলে দেখা যাচ্ছে কি নিশ্চয়ই গার্জেন অবহেলা আছে। মাস্টারমশাইরা তার পিছনে চেষ্টা চালাচ্ছে, শুধু তাই না, তার যে বিকল্প পদ্ধতিগুলো সেগুলো অ্যাপ্লাই করছে, রিমিডিয়াল টিচিং বলে যে পার্ট আছে সেটাও দেখছে। কিন্তু গার্জেন যদি সতর্ক না হয়, সেই ছেলেটা বা মেয়েটাকে যদি ঠিকমতো তার ভিতরে যদি প্রসেসিং না করে, তাহলে শিক্ষকদের ভূমিকাটা বা কী থাকতে পারে? হয়তো আজকের দিনে গভর্নমেন্ট বলছে ক্লাস 5 to 8 পর্যন্ত বেঞ্চ ধরে পাস, নো ডিটেনশন পলিসি আছে এই মুহূর্তে, কিন্তু ক্লাস 8-এই দেখা যাচ্ছে ড্রপ আউটটা বেশি হয়ে যাচ্ছে। কারণ 8 থেকে তো ছাড়াই হচ্ছে 9 ওঠার জন্য, সেখানে তার নো ডিটেনশন পলিসি নেই গভর্নমেন্টের। ফলে দেখা গেল শিক্ষাঙ্গন থেকে প্রায় 50 থেকে 40% ছেলে মেয়ে আউট হয়ে যাচ্ছে। ক্লাস 9 বা 10-এ গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কতজন? যেখানে অ্যাডমিশন 450 জন বা 400 জন, সেখানে দিচ্ছে মাত্র 50 জন। তাহলে এই সমস্ত ছেলেমেয়েগুলো সব হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে শিক্ষা খুবই একটা হিসাব মতো এই মুহূর্তে সহজলভ্য বলা যায়। অনেকে বলে যে অর্থের অভাবে, পয়সার অভাবে শিক্ষা নিতে পারছে না, কিন্তু আমার তো মনে হয় মেধা থাকলে তার শিক্ষার কোনো অভাব হয় না, পড়াশোনার কোনো অভাব নেই। এখন বিভিন্ন ধরনের স্কলারশিপ, সেই সমস্ত সঙ্গে গভর্নমেন্টেরও অনেক কিছু অনুদান আছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং শিক্ষা যদি মেধা থাকে আর গার্জেনের যদি সদিচ্ছা থাকে বা ভূমিকা থাকে, নিশ্চয়ই সেই ছেলেটা বা মেয়েটা উচ্চশিক্ষিত হবেই। আর উচ্চশিক্ষা হলেই কিন্তু সমাজের একটা বিশাল পরিবর্তন হবে। কারণ আমি কিছুক্ষণ আগেই বললাম যে ন্যায় অন্যায় ভালো মন্দের বিচারটা তো করবে শিক্ষা। সেই শিক্ষা থেকে যদি বঞ্চিত থাকে, সে তো বলতে পারবে না যে এইটা ভালো কি এটা মন্দ, বা তার পয়সাটা কীভাবে আসছে বা ব্যয় হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এখানে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আমি প্রশাসনকেই একটু বলতে চাই, সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং প্রিন্সিপাল আছে। হ্যাঁ, যে প্রিন্সিপাল তাকে তো আমি দেখছি না এখানে, তার তো থাকা উচিত ছিল। প্রিন্সিপাল একটা গুরু দায়িত্ব আছে, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানকে শান্ত রাখা এবং ভালো করা বিশেষ বিশেষ দায়িত্ব কিন্তু ওই প্রিন্সিপালের থাকবে। যত কিছু নিয়ম, যা কিছু প্রয়োগ, সব কিন্তু ওর মাধ্যমেই হবে। খেয়াল রাখতে হবে, প্রতিষ্ঠান তৈরি করলেই হবে না, সেই প্রতিষ্ঠানকে জিয়ে রাখা এবং তাকে উন্নত করা প্রচণ্ড হার্ড লেবারের প্রয়োজন আছে। আমি শুধু একটুখানি একটা মাত্র উদাহরণ দিচ্ছি। আমি এই আমার ব্যক্তিগত উদাহরণ দিতে চাই না, তবু দিচ্ছি, এই স্কুল ছাড়তেই বলছি। আমি যখন সুবর্ণপুর হাই স্কুলে ঢুকেছিলাম নারায়ণপুর হাই স্কুল থেকে, নারায়ণপুর হাই স্কুলে আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলাম। যখন বাই কমিশন আমাকে ইন্টারভিউ করা হলো ইস্টার্ন জোন থেকে, তখন তারা বলে দিয়েছিল যে আপনি একাডেমিক সাইডটা ভালো করে দেখবেন। প্রধান শিক্ষক বটে আপনি, প্রধান শিক্ষকের দায়িত্ব প্রচুর সারা পশ্চিমবঙ্গব্যাপী, বিডিও থেকে শুরু করে ডিআই, ডিএসসি, শিক্ষা দপ্তর ইত্যাদিতে বহু সংগঠন থাকে তার সামনে। কিন্তু তথাপি এর ফাঁকেও কিন্তু আপনি একাডেমিক সাইডটা ভালো করে দেখবেন, কারণ আপনার নিয়োগটা কিন্তু মেনলি কিন্তু এই পঠন পাঠনের জন্যই। ছেলেমেয়ে যদি ঠিক থাকে তাহলে আপনিও ঠিক থাকবেন। আর ছেলেমেয়ে হচ্ছে রসদ বিদ্যালয়ের, তারা যদি না থাকে, একটা বাগান তো শিক্ষাক্ষেত্রে একটা বাগান, ফুলের বাগান বলুন আর যাই বলুন, একটা ফুলের বাগান হোক আর যেটাই হোক না কেন, এই বাগানকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে কে? আর আসল এলিমেন্টকে ওই বাচ্চারা, ওই শিক্ষার্থীরা। সে যদি না থাকে তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান কখনোই টিকবে না। এরা কিন্তু অনস্বীকার্য একেবারে।
তাহলে তাকে টিকিয়ে রাখতে গেলে কতগুলো দিক আছে। তাহলে এই প্রতিষ্ঠানকে ভালো করার জন্য বেশ কিছু দিক আছে। তাহলে এখানকার যে প্রশাসনে আছে যারা প্রিন্সিপাল, সেক্রেটারি এবং প্রেসিডেন্ট, সেই সঙ্গে অভিভাবক, মূল জায়গা যারা আছে, বিদ্যালয়ে যদি কোনো সমস্যা এসে থাকে, সমস্যা আসতেই পারে, কিন্তু স্বাভাবিক একটা প্রতিষ্ঠান তো। আর যেহেতু পাবলিক প্রতিষ্ঠান, আরও বলছি পাবলিক প্রতিষ্ঠান, এটা আরও কিন্তু বেশি সমস্যা আসতে পারে। তাই সেই সমস্যার সমাধানের জন্য ইমিডিয়েটলি কিন্তু তাদের মিটিং সিটিং করতে হবে, যেন বেশি দূর না এগিয়ে যায়। তাকে শান্ত করে দিতে হবে, প্রয়োজনে গার্জেনদের নিয়ে বসতে হবে। দ্বিতীয়ত, সুদক্ষ শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করার প্রয়োজন আছে। একটু ভালো করে বুঝতে হবে আমাদের যে সুদক্ষ শিক্ষক এবং শিক্ষিকার বিশেষ প্রয়োজন আছে, সেটা কিন্তু অবশ্যই দরকার। কেন, যেহেতু এটা পাবলিক বা বেসরকারি প্রতিষ্ঠান, তাদের আবেদন এবং তাদের চাহিদা কিন্তু যথেষ্ট বেশি থাকবেই। কারণ যেহেতু টাকার বিনিময়ে তারা পড়তে হয়, তাদের দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠান আজকের গোল্লায় যাচ্ছে কি জন্য, কারণটা কি? কারণ সেখানে তো দিতে হয় না কিছু, সেখানে লক্ষ্য কম থাকে। ছেলে মেয়ে গেল বা না আসলো এসে যায় না তাদের, তারা ওই চার দোকানে গিয়ে বসে থাকে। বাচ্চাটা কি হলো না হলো দেখবো না। আর তখন যেহেতু অটোমেটিক্যালি তৈরি হচ্ছে, সেখানে তৈরি হচ্ছে, কোনো অনুদান লাগে না, পয়সা করে সেরকম প্রয়োজন নেই, বরং সেখান থেকে স্কলারশিপ এবং অন্য কিছু সব কিছুই আসছে। দেখা যায় গার্জেন তার স্কলারশিপের প্রতি বেশি লক্ষ্য, ছেলেমেয়েটার প্রতি। ছেলেমেয়েটার শিক্ষার কি উন্নয়ন হলো সেটা দেখলো না, যে স্কলারশিপগুলো গভর্নমেন্ট দিচ্ছে সেটার দিকে বেশি লক্ষ্য তার। এই কারণে তো গভর্নমেন্ট প্রতিষ্ঠান আজকের পজিশনটা এই জায়গা দাঁড়িয়ে গেছে। কিন্তু আমি বলবো, যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান, এখানে ভালো করার অনেক সুযোগ আছে, ছেলে মেয়েদেরকে উন্নয়ন ঘটানোর সুযোগ আছে। সেটা করতে গেলে তাহলে প্রথমেই কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রশাসনের। যেটা বললাম যে কোনো সমস্যার সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, একাডেমিক সাইডে যথেষ্ট লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা ছেলে মেয়ে ধরে ধরে তাদের পঠন পাঠের রেগুলার উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না সেটা দেখতে হবে, এবং ডায়েরি মেনটেন করতে হবে। ডায়েরিতে পার্টিকুলার ওই ছেলে বা মেয়ের সমস্ত কিছু নথিপত্র থাকবে, এবং সপ্তাহান্তে ওদের ওই ডায়েরি নিয়ে বসতে হবে। কোন ছেলে বা মেয়েটা পিছিয়ে গেল সেটাও দেখতে হবে। প্রয়োজনে সব ছেলে মেয়ে তো ভালো আসে না, দেখা গেল গার্জেন সে দিয়ে দিল একটা বাচ্চাটাকে, মানে এখানে ভর্তি করিয়ে দিল, কিন্তু দেখার দায়িত্ব তো আমাদেরই, আমাদের প্রশাসন এবং শিক্ষক শিক্ষিকার। সুতরাং শিক্ষক শিক্ষিকারাও রেফারেন্স দিয়ে প্রশাসনকে জানিয়ে দেবে এই ছেলেটা বা মেয়েটার অবস্থান এই, তার পড়াশোনার হাল হকিকত ইত্যাদি জানিয়ে তার রিপোর্টটা তৈরি করে দেবে। এবং সপ্তাহান্তে আমার মনে হয় নিজেদের ভিতরে একটা ইন্টারনাল সিটিং করে পরবর্তীকালে গার্জেনকে সেটাকে জানিয়ে দেওয়া এবং গার্জেনদের নিয়ে মিটিং করা। আচ্ছা, তৃতীয়ত একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা জানি সাধারণত নিয়মিত রেগুলার পরীক্ষা থাকে। সেই রেগুলার পরীক্ষার ফাঁকেও কিন্তু আরও অন্যান্য পরীক্ষাগুলো নিতে হবে, কারণ উন্নয়ন করতে গেলে কিন্তু তার প্রসেসিং করতেই হবে। মান্থলি টেস্ট বলে একটা টেস্ট আছে, সেই পরীক্ষাগুলো নেওয়ার পর মূল্যায়ন করে সঙ্গে সঙ্গে গার্জেনদের নিয়ে সিটিং করার প্রয়োজন আছে। গার্জেনদের সিটিং করে তার ওয়ার্ড বা তার ছেলেমেয়ের যে পারফরমেন্স সেটা কিন্তু জানিয়ে দিতে হবে গার্জেনকে। তাহলে গার্জেনকে কিন্তু পুরোপুরি ইনভলভ করতে হবে, গার্জেনদের সঙ্গে সবসময় যোগাযোগটা রাখতে হবে। আর গার্জেনদেরও উচিত, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে দোকানে বা অন্য কোনো জায়গায় সময় না কাটিয়ে ছেলে মেয়েদের কাছে একটু সময় দিলে মনে হয় সমাজটা আরও বেশি উন্নত হতো। শিক্ষার মান যত বাড়বে, চাকরির সঙ্গে সম্পর্ক করলে হবে না, বারবার বলছি, চাকরির সঙ্গে শিক্ষার সম্পর্ক রাখলে কিন্তু আদৌ তার ছেলে বা মেয়ে শিক্ষিত হবে না। শিক্ষা একটা আলাদা বিষয়, তার যে অন্যান্য উপযোগিতা আছে সেগুলো লক্ষ্য রাখতে হবে। চাকরি পেলে খুবই ভালো, না পেলে কোনো ব্যাপারই নেই, হতাশা হওয়ার কোনো জায়গায় নেই, সে অন্য সাইড থেকে কিছু না কিছু পাবেই। তো গার্জেনদের নিয়ে তাহলে কি করা হবে,
মিটিং করতে হবে, তার ওয়ার্ডের সব কিছু জানিয়ে দিতে হবে। গার্জেন এইবার ছেলেটা বা এটাকে নিয়ে স্কুলের বাইরে যখন চলে যাবে, বাড়ি থেকে নিশ্চয়ই সে প্রসেসিং করবে, কেন তার তো প্রতি মাসে তো একটা অর্থের একটা যোগান দিতে হচ্ছে। এবার কিন্তু তার নিশ্চয়ই গায়ে বাঁধবে, অবশ্যই সে ছেলেরা মেয়েটাকে অবশ্যই দেখবে, যেটা সরকারি প্রতিষ্ঠানে হয় না। তাহলে এখানে কিন্তু ছেলে বা মেয়ে তাকে কিন্তু ভালো করে একটা সুযোগ বা জায়গা আছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু পুরোপুরি কাজে লাগাতে হবে। এইভাবে যদি আমরা প্রসেসিং করি, তাহলে দেখা যাবে মিডিয়াম করে যে সমস্ত ছেলে মেয়েগুলো এখানে আসবে, তারা আস্তে আস্তে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। আমরা যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, জয়েন্ট এন্ট্রান্স ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কল্পনা করছি, তো এই কল্পনাগুলো বাস্তবে রূপায়ণ করতে গেলে তো এইগুলো আগে দরকার। কীরকম না, একটা বাচ্চাটাকে যখন আমি এই মিশনে দেবো, প্রতিষ্ঠানে দেবো, তাহলে তার দিকে লক্ষ্য না রাখলে সে তৈরি হবে কী করে? হয়তো এখান থেকে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি বা জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি দিতে পারবে না, কিন্তু একটা জিনিস এখান থেকে দিতে পারবে, যেটা কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন। সেটা নিয়ে, সেটা হচ্ছে কি, তার যে বেসিক স্ট্রাকচার শিক্ষার, সেটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে, অনেকটাই তৈরি হয়ে যাবে আশা করি। কারণ এখানে যে প্রসেসিং হবে, তাতে কিন্তু এই কেজি স্কুলগুলো তো সেই জন্যই তৈরি হয়ে আছে। কেজি স্কুল বলতে তো এর যে মূল নীতি, সেটাই তো বোঝায় যে বাচ্চাটাকে সঠিকভাবে তৈরি করা, তার বেসিক নলেজটাকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া। এই বেসিক নলেজটাকে কাজে লাগিয়ে কিন্তু পরবর্তীকালে সেই কিন্তু যে আমরা লক্ষ্য করছি হায়ার এডুকেশন বা উচ্চতর শিক্ষা, যেগুলো বলা হচ্ছে মেডিকেল, জয়েন্ট এন্ট্রান্স ইত্যাদি ইত্যাদি, সেইগুলো তো আপনি যাবেন, তাকে ঠিক জায়গায় তৈরি না করে কি করে তাকে সেখানে দেবেন? আগে তৈরি করতে হবে। আপনি মাথায় জল ঢাললেন, পানি ঢাললেন, সেখানে তো হবে না, গোড়ায় দিতে হবে। গোড়ায় পানি দিলে সে নিশ্চয়ই তৈরি হয়ে যাবে, এ স্বাভাবিক ব্যাপার। সুতরাং প্রত্যেক গার্জেনের কাছে আমার আবেদন থাকবে, যারা এখানে অ্যাডমিশন করাচ্ছেন বাচ্চাদের, অবশ্যই তারা লক্ষ্য রাখবেন। আর প্রশাসন তো এখানে অবশ্যই আছে, এরা তো আগেই যে লিফলেটটা দিয়েছে আমাকে, আমি দেখলাম, তাতে অনেক কিছু লেখা আছে। তারা তো প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা এই নিয়মগুলো করব। দেখলাম প্রতিশ্রুতি সঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ইসলামিক শিক্ষাও এর সঙ্গে দেওয়া হচ্ছে, কারণ ইসলামকে ছোটোবেলাতে একটু জানালে সবচেয়ে ভালো। কারণ ইসলামিক যে কালচারের যে উপযোগিতাগুলো আছে, দেখা গেল ওই বাচ্চাটা যখন হায়ার এডুকেশনে যাবে, এই ক্লাস 4-এর গণ্ডি পার হয়ে যখন আস্তে আস্তে উপরে উঠবে, জ্ঞান বিবেক যখন তৈরি হবে, তার দেখা গেলো উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে তার কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ এবং যে দূষিত যে অবস্থানগুলো আছে, তার থেকে কিন্তু অনেকটাই দূরে রাখবে। কেন না, তার ভেতরে একটা মূল ভিত্তি বা শিক্ষা দেওয়া আছে, কিন্তু সেই ভিত্তি বা শিক্ষার বাদৌলতে সে কিন্তু তার থেকে দূরে থাকবে। সুতরাং সে কিন্তু, আমরা যারা অনেকটাই দেখি সমাজের বুকে, অনেক ছেলে বা মেয়ে হারিয়ে যায় তার কুকর্ম এবং কুকীর্তির ফলে, উঁচু ক্লাসে উঠে গিয়ে, কিন্তু সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকবে। কেননা তার নিচে স্তরে এই নীতিগত শিক্ষাটা দেওয়া আছে, যে ভ্যালু এডুকেশন বা নীতি শিক্ষা যেটাকে বলা হয়, সেটা কিন্তু অনেকটাই এখান থেকে পেয়ে যাবে। ফলে আমি আবার বলবো যে গার্জেনদেরকে একটু লক্ষ্য রেখে এই প্রতিষ্ঠানে যখন ছেলে মেয়েদের দিচ্ছেন, ওদের সঙ্গে সহযোগিতা করে ঠিকঠাক জায়গায় আপনার ছেলে বা মেয়েটাকে অন্তত ক্লাস 4-এর গণ্ডিটা পার করিয়ে নেন। তারপর আইসিএসসি, সিবিএসই বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি কাউন্সিল আছে ইত্যাদি আছে, সেখানে আপনাদের ছেলে মেয়ে ভালো কিছু করার জন্য প্রস্তুতি নেবেই অবশ্যই। আর এর গণ্ডি পার হলে নিশ্চয়ই আস্তে আস্তে সে বয়সে বড় হয়ে যাবে, তার একটা নিজস্ব জ্ঞান এসে যাবে, তখন তাকে কি করতে হবে সে নিজেই ভেবে নেবে। তখন হয়তো তখন আর আপনার অতটা খেয়াল করতে হবে না, কিন্তু ছোটোবেলায় আপনাকে গাইড দিতেই হবে, কারণ আপনি হচ্ছে নির্দেশক বা ইন্ডিকেটর। আপনি যা করবেন কিন্তু সেই ছেলেটা বা মেয়েটা সেরকমভাবে তৈরি হবে। কারণ হচ্ছে নিজস্ব মতামত তার থাকে না, তখন এই বয়সে থাকে না, সে টিনেজার। সুতরাং আপনার একটা গুরু দায়িত্ব আছে, অবশ্যই এখানে ছেলে মেয়েকে ভর্তি করিয়ে আপনারা অবশ্যই প্রশাসনের সঙ্গে, বিশেষ করে শিক্ষার্থীকে নিয়ে শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন, তার পারফরমেন্সের বিচারটা করুন, পারফরমেন্সটা কেমন সেটা ভেরিফাই করুন, কোন জায়গায় গলদ আছে সেটা একটু আলোচনা করে মিটিয়ে নেন, এবং বাড়িতে গিয়েও আপনি একটু চেষ্টা করুন। শুধু এদের হাতে ছেড়ে দিলে হবে না, মানে যৌথ প্রচেষ্টা একটা দরকার। বাচ্চাটাকে ভালো করার জন্য, একটা ডেভেলপমেন্টে আসার জন্য একটা যৌথ প্রচেষ্টা দরকার, তাহলে কিছুই হবে না। কিন্তু এটা ভাবতেই হবে সবাইকে। আর
আপনারা বুঝতেই পারছেন, সবাই তো এই বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন এবং অনেকে করাবেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং এর বেশি আর কি বলবো, সবই বোঝেন। মানুষকে বোঝানোর বিশেষ প্রয়োজন হয় বর্তমান যুগে। অনেকেই সব কিছুই বোঝে, পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে আপনার ওয়াকিবহাল, সচেতন সব ব্যাপারই। শুধু এদেরকে একটু সহায়তা করুন, নিশ্চয়ই আপনার ছেলে বা মেয়ে ভালো শিক্ষা নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে এবং পরবর্তীকালে উচ্চশিক্ষার দ্বার প্রান্তে ভালো কিছু করে দেখাবে, এটা আশা আমাদের আছে। আরও একটা কথা এই প্রশাসনকে আমি বলতে চাই, এই প্রতিষ্ঠান কিন্তু এই বুড়িহাটখোলা মার্কেটে আরও তৈরি হয়েছে, খেয়াল রাখতে হবে। সুতরাং কিন্তু ভালো একটা কম্পিটিশনের জায়গা এসে গেছে। এটা গার্জেনদের ক্ষেত্রে একটা লাভ বলা যেতে পারে, এটা লাভ একটা। যত কম্পিটিশন হবে তার ছেলে বা মেয়ে আরও বেশি সুযোগ বা সুবিধা পাবে, বেশি ভালো আর বেশি হবে। সুতরাং এটা কিন্তু একেবারেই খারাপ কিছু নয়। প্রতিষ্ঠান হয়েছে তাতে কি আছে, কোনো অসুবিধা নেই। কম্পিটিশনটা আসুক না, ভালো করার কম্পিটিশন চলে আসুক, সেই কম্পিটিশনে যে টিকে থাকতে পারে থাকবে। মাঝখানে কি হবে, গার্জেন এবং শিক্ষার্থীরা জ্ঞানার হয়ে যাবে। তো যাই হোক, আমি প্রশাসনকে বিশেষ করে প্রিন্সিপাল এবং সেক্রেটারি প্রেসিডেন্ট তাদের এই যে সিদ্ধান্ত, নতুন যে এই বিদ্যালয় তারা তৈরি করেছে, এটা হার্ড সিদ্ধান্ত কিন্তু। কারণ কম্পিটিশনের বাজার, একে দাঁড় করাতে হবে। মেন ব্যাপার হচ্ছে কি না, ছাত্র সংখ্যা কালেকশন। ছাত্র বা ছাত্রী যদি ঠিকমতো বিদ্যালয় না থাকে তাহলে কালেকশন কমে যাবে, যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান, খেয়াল রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি কালেকশন কমে যায় তাহলে কিন্তু যারা শিক্ষক বা শিক্ষিকাগণ আছেন তাদের রেমুনেশনের ঘাটতি থাকতে পারে। আর রেমুনেশনের ঘাটতি হলেই কিন্তু সেখানে শিক্ষার কিন্তু দুর্বলতা এসে যেতে পারে, একটা কেওয়াস সৃষ্টি হয়ে যেতে পারে। তাহলে অনেক কিছু মাথায় রাখতে হবে কিন্তু। সুতরাং পরিষেবা ভালো দিতে হবে, রেজাল্ট বা পারফরমেন্স বা তাকে তৈরি করার যে কম্পিটিশনে অনেকটা এগিয়ে আসতে হবে। ফলে পরিবেশটা কিন্তু আরও সুদৃঢ় হবে এবং আগামী দিনে দেখা যাবে যে এই বিদ্যালয়ে এখন সরাসরি অ্যাডমিশন হচ্ছে, কিন্তু এমন একটা জায়গায় চলে আসবে যদি আমাদের প্রসেসিং এবং হার্ড লেবার থাকে, তখন দেখা যাচ্ছে প্রচুর কম্পিটিশন হচ্ছে এবং কম্পিটিশনের ফলে অ্যাডমিশন টেস্ট বা বাই টেস্টে আসতে হচ্ছে। সবাইকে এটুকুই জানাই, আপনারা সবাই মিলে চেষ্টা করুন নতুন প্রতিষ্ঠান একটু ভালো জায়গায় যাতে আসতে পারে। সবাই চেষ্টা করুন, বিভিন্নভাবে চেষ্টা করুন, যা যা বললাম বিভিন্ন চেষ্টা করে একে তুলে দেন। এবং সবশেষে আবারও আমি জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, এবং এই বিদ্যালয় যাতে আগামী দিনে আরও বিস্তৃতি লাভ করে, এখানকার শিক্ষার পরিবেশটা যাতে আরও ভালো আসে এবং সবার চোখে যেন আসে, এই আশা রেখে আমার এই বক্তব্যটা এখানেই শেষ করছি। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ স্যারকে আলমদিনা একাডেমির পক্ষ থেকে। সবাইকে একটু করতালি দিয়ে উৎসাহিত করার জন্য অনুরোধ করব। তো আমরা এখন একটু বরণ করে নেব, আমাদের কিছু অভিভাবক এসছেন সঙ্গে। আমি শফিউজ্জামান স্যারকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। উনি শিক্ষক মহাশয় আমলিয়া সাউতুল কোরআন মাদ্রাসার। তো আমি তানিয়া, সুমায়া ও মৌসুমীকে বলবো ডায়েস শেষে আমাদের শফিউজ্জামান স্যারকে বরণ করে নেওয়ার জন্য। তো স্যার যে কথাগুলো বলছিলেন আপনারা শুনেছেন। একটা বিষয়, এটা আপনারাও জানেন, আমরাও জানি, বা আমরা যে দায়িত্ব নিয়ে আপনার বাচ্চার ভবিষ্যতের সফলতা, যার লক্ষ্য আলমদিনা একাডেমি বা আলমদিনা একাডেমির লক্ষ্য আপনার বাচ্চার ভবিষ্যতের সফলতা, এটা যতটা সত্য তার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও সত্য যে আপনার বাচ্চাটা থাকবে আলমদিনা একাডেমিতে 3.5 থেকে 4 ঘন্টা, বাকি 20 ঘন্টা কিন্তু আপনাদের কাছে থাকবে। তো আপনার বাচ্চার ভবিষ্যতের সফলতার জন্য কিন্তু আপনার ইনভলভমেন্টটা কিন্তু অনেকটাই গুরুত্ব পাবে। তো সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা স্যার বারবার বলতে চাইছিলেন। অনেকেই আমরা কি করি যে আমি আলমদিনা একাডেমিতে আমার বাচ্চাকে পাঠাচ্ছি, তো হয়তো সেখান থেকে অনেক কিছু হয়ে যাবে। যদি আপনি
গুরুত্ব না দেন বা অভিভাবক অভিভাবিকা গুরুত্ব না দেয় তার বাচ্চার প্রতি, তাহলে কিন্তু একজন প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু তার সফলতা কিন্তু সম্ভব নয়। থ্যাংক ইউ। তো আমি এখন বলবো শাবনুর ও তামান্নাকে আসার জন্য এসে আমাদের অভিভাবক আমাদের মালিক বাবুকে বরণ করার জন্য। যে সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং আমাদের শুভাকাঙ্ক্ষী মানুষ যারা দাঁড়িয়ে আছেন, আমাদের চেয়ার শর্টেজের জন্য হয়তো বসতে পারেননি, এর জন্য আলমদিনা একাডেমির পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী। আমরা ঠিক বুঝে উঠতে পারিনি আসলে, তো প্লিজ একটু মানিয়ে নেবেন। আর অনুষ্ঠান খুব শেষের দিকে এসে গেছে, আমি জানি হয়তো অনেকে অধৈর্য হয়ে যাচ্ছেন, অনেকক্ষণ বসে আছেন। এবারে আমি বলবো মৌসুমি ও তানিয়াকে আসার জন্য এসে আমার দাদু হাজি মোহাম্মদ মহাত আলী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। এবারে আপনাদের সামনে কেরাত পাঠ করে শোনাবেন আমাদের স্কুলেরই শিক্ষিকা সুমায়া জেসমিন। সুমায়া জেসমিনকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি, উনি কেরাত পাঠ করে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم إلا الذين آمنوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين أليس الله فما يكذبك بعد بالدين أليس الله في أحكم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আমাদের শিক্ষিকা সুমায়া জেসমিনকে খুব সুন্দর একটা কেরাত পাঠ করে শুনিয়েছেন। এবারে আমি সানজারুল হক মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত মাননীয় প্রধান অতিথি দুজনই বিস্তারিত শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। হয়তো অনেক সময় ধরে বলেছেন, কারো কারো হয়তো অধৈর্য হয়ে গেছেন, কিন্তু এই কথাগুলোর মধ্যে অনেক মূল্যবান তথ্য ছিল। যেটা হচ্ছে, আমি কেন বুঝতে পারছি, কারণ আমি দীর্ঘ 13 বছর কোনো একটি সরকারি এতে আছি, দপ্তরে আছি। কিছু আমি বেশি দীর্ঘায়িত করব না, কয়েকটা বিষয় তুলে ধরব। তার আগে বলি যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় কথা যে মঞ্চের সামনে যারা আছেন তার প্রায় 90 to 95% সব মায়েরা আছেন। এটা একটা বড় প্রাপ্তি। তার কারণ দেখুন, আমরা খুব রুরাল এরিয়া, মানে গ্রামের দিকে আমরা বসবাস করি। সেক্ষেত্রে এখনকার যে চিত্রটা অনেক পাল্টে গেছে। আজকে আমাদেরই দপ্তরে, ধরুন সরকারি দপ্তরে কোনো কেউ একজন আবেদন করছে, সেখানে হয়তো স্বামী সিগনেচার করতে পারছে না, কিন্তু তার স্ত্রী সুন্দরভাবে তার সইটা করছে। এটা একটা বড় প্রাপ্তি। এটাও আমাদের দুর্ভাগ্য যে স্বামী সই করতে পারছেন না, কিন্তু স্ত্রী করতে পারছেন। কারণ হচ্ছে একজন স্ত্রী সেই হচ্ছে তার সংসারের, হ্যাঁ স্বামী অর্থ নিয়ে আসে, কিন্তু সংসারটা গড়ে তোলার মূল দায়িত্ব কিন্তু থাকে স্ত্রীর উপরে। আমার একটা ছোট মেয়ে আছে, তাকে আমিও বেসরকারি একটা স্কুলে দিয়েছি, ইংরেজি মাধ্যমেই। কিন্তু দেওয়ার সময়ই আমার মনে হয়েছিল যে এই ইংরেজি মাধ্যম স্কুলটাই কেন আমরা ইসলামিক কালচারের ইংরেজি মাধ্যম স্কুলে দিতে পারছি না। এটা কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে বহু বছর হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই পরিকাঠামো আমাদের পশ্চিমবাংলায় কিন্তু তৈরি করতে পারিনি, যেখানে ইসলামের সাথে সাথে ভালো মানে জেনারেল এডুকেশন থাকবে। আর একটা জিনিস হচ্ছে শিক্ষা, মানে এই যে স্কুলে আপনারা বাচ্চাদেরকে অ্যাডমিশন করাবেন, স্যারেরা বলেছেন যে সেখান থেকে সবসময় আপনি যদি মনে করেন যে আজকে অ্যাডমিশন করিয়েছি, কালকে আমি স্বপ্ন দেখছি যে ছেলেটাকে আমি ডাক্তার দেখব বা ইঞ্জিনিয়ার দেখব বা কোনো একটা সরকারি আধিকারিক বা স্কুলের টিচার বা কোনো কলেজের প্রফেসর নয়, এটা কিন্তু সঠিক না। প্রথম মানে কোনো এডুকেশন সিস্টেমের মধ্যে একটা জিনিস থাকে যেটা মানে শহরের দিকে স্কুলে পয়সা দিয়ে শেখানো হচ্ছে, সেটা হচ্ছে মোরালিটি, মানে নৈতিকতা। আজকের বাচ্চাদের মধ্যে নৈতিক অবক্ষয় অনেক বেশি, মানে যে কারণে দেখতে পাচ্ছেন যে যত আমাদের মানে বৃদ্ধাশ্রম আছে সেখানে এখন আর জায়গা খুঁজে পাওয়া যায় না। তার কারণ বড় হয়ে সেই বাচ্চারা তার বাবা মাকে দেখছে না। তো একটা বাচ্চা সে বড় হলো, কিছুই করলো না, মানে চাকরি করলো না বা কিছু করলো না, কিন্তু সে বাবা মাকে দেখছে, সুন্দরভাবে তার স্ত্রীর সঙ্গে সংসার করছে, এটাও কিন্তু একটা বড় পাওয়া। সুতরাং সবসময় রেজাল্ট দেখবেন না, আগে আপনার কি করণীয় সেটা দেখুন। যে আমি
একটা বাচ্চাকে অ্যাডমিশান করিয়েছি, আমরা গার্জেন, শুধু মা না তার বাবা, দৈনিক একটা নির্দিষ্ট সময় তাদের জন্য রাখুন। সেটা সন্ধ্যার পরে হোক, সকালে হোক। সকাল টাইম তো স্কুল থাকবে, আপনারা সন্ধ্যার পরে অবশ্যই তাদেরকে নিয়ে বসবেন। তোরা বই নিয়ে বস, ঠিক আছে, আমি রান্না করছি, হবে না। কারণ তারা এখন একদমই বাচ্চা, তারা চাইবে খেলতে। আপনারা খেলার মাধ্যমেই তাদেরকে পড়াবেন, ঠিক আছে। কিছু উদাহরণ আমি দিই। আজকের আমাদের পশ্চিমবাংলার, আমি পশ্চিমবাংলার বাইরের কথা বলছি না, এখানে একটু ভালো করে শুনে নিন। এগুলো আমাদের নিজেদেরই দুঃখ লাগে যে আজকের যত ফেরিওয়ালা, যত পথে ফুটপাতে যারা বসে বিভিন্ন রকম হকারি করছে, তাদের 90% মুসলিম। এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। শিক্ষা আমাদের দরকার, আর সেই শিক্ষার সাথে সাথে আমাদের এখানে যেটা অ্যাড হয়েছে সেটা খুবই ভালো, সেটা হচ্ছে ইসলামিক শিক্ষা। এই দুটোর মিলবন্ধন যদি থাকে তাহলে আপনার বাচ্চা কোনো মতেই খারাপ হওয়ার চান্স থাকবে না। আরও কিছু উদাহরণ দিই। বিভিন্ন সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে আমাদের মুসলিমদের মধ্যে বেশি বেশি ছেলেরা বাইরে কাজে যায় এবং তারা আন্ডার এজ, বয়স তাদের 14 নিচেও থাকে। তো সেক্ষেত্রে কি হয়, আপনি ধরুন আপনার বাড়িতে একটা গোলাপ ফুল গাছ লাগিয়েছেন, তাতে গোলাপ হলো, সেই গোলাপটা যদি তার সঠিক নিয়মে সে যদি পাপড়িটা মেলে কেমন লাগে দেখতে, আর আপনি যদি সেই কুঁড়িটাকে ছাড়িয়ে দিন কেমন লাগে দেখতে। তা একটা বাচ্চাকে যদি আপনি অল্প বয়সে কোনো কাজে লাগিয়ে দেন, আপনারা কিন্তু সেই অন্যায়টাই করছেন। তার কারণ হচ্ছে সেই বাচ্চাটার কি অপরাধ বলুন, যে বাচ্চাটা আজকে সৌদি আরবে যাচ্ছে। আমরা একটা কলকাতাতে ওয়ার্কশপ করেছিলাম, সেখানে তার বাবা সেই বাচ্চাটাকে নিয়ে এসছে। সে কি হয়েছে, এখান থেকে কোনো একটা জাল চক্রে পড়ে সে চলে গেছে দালালের মারফত আরবে গিয়ে। সেখানে কি হলো, সে তার ভিসা পাসপোর্ট সব কেড়ে নিয়েছে সেই কোম্পানি, নিয়ে তাকে ভেড়া চড়াতে দিয়েছে এবং তাকে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। এটা কেন হয়েছে? সেই ছেলেটাই যদি তার মধ্যে শিক্ষা থাকতো এবং সঠিক বয়সে যেত, সে কিন্তু সঠিক মাধ্যমে যেত। আমি বলছি না যে কোনো ছেলে দুবাই, কুয়েত, সৌদি আরবে বা মিডল ইস্ট কান্ট্রিতে যেতে পারবে না, যাবে সঠিক মাধ্যমে। সরকারি রেজিস্টার্ড দালাল আছে, তাদের মাধ্যমে যাবে, কিন্তু যাকে তাকে নয়। এটা বুঝবে কিভাবে? তার শিক্ষার মাধ্যমে। সে একটা, তার কথাই আছে, আপনার পকেটটা খালি থাক কিন্তু আপনার পেটে বিদ্যা থাক। আপনি দেখবেন যে পকেট একদিন খালি আছে, সেই পকেটটা ভরবে কিন্তু বিদ্যার মাধ্যমে। যে আপনি মনে করছেন আপনার জমি আছে, একটা শিক্ষিত ছেলে যেভাবে চাষ করবে, কিন্তু একটা যার জ্ঞান নেই, শিক্ষা নেই, জ্ঞান বলা যাবে না, শিক্ষা নেই, তার কিন্তু দুটোর পদ্ধতি আলাদা হবে। সুতরাং আপনার ইনস্ট্যান্ট কোনো রেজাল্টের দিকে যাবেন না, যে আমার সুদীর্ঘ একটা চিন্তাভাবনা থাকবে যে আমি দিনের পর দিন আমি চেষ্টা করব আমার ছেলে বা মেয়েটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আপনার মেহনতটা ঠিকঠাক, রেজাল্টটা পরে দেখবেন। আর আমি বলবো যে যে শিক্ষক বা শিক্ষিকা মণ্ডলী আছেন, তাদের দায়িত্ব অনেক বেশি, কারণ স্কুলটা একদমই নূতন। সেখান থেকে ইভ্যালুয়েশন দরকার, যে আমি কোন বাচ্চাকে পড়াচ্ছি, এবং 10টা বাচ্চা যদি ক্লাসে থাকে 10 জনের প্রতি সমান নজর দিতে হবে। যে পিছিয়ে আছে তাকে আগিয়ে নিয়ে আসতে হবে, এটা আপনাদের দায়িত্ব। যারা কর্তৃপক্ষ আছে অনেক কষ্ট করে এই জায়গাতে নিয়ে এসছে, আজকের দিনটার জন্য তাদের অনেক মেহনত আছে। এই মেহনতটা চালিয়ে যেতে হবে এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠান অনেক বড় হবে এই আশা রাখি। ঠিক আছে, এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, আর আপনারা আপনাদের পার্টটুকু আপনারা করুন।
স্কুলের পার্ট স্কুল করবে, আর এলাকাবাসীর দায়িত্ব হচ্ছে এই স্কুলটাকে চালিয়ে যাওয়া। ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের সানজারুল হক মহাশয়কে, আমাদের আলমদিন একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাই ওনাকে। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 3 জন হবু ডাক্তার। আপনারা হয়তো কেউ জানেন বা অথবা কেউ নাও জানতে পারেন। তো আমি সেই 3 জন হবু ডাক্তারকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। তার মধ্যে আছেন মাহমুদুল হাসান, সাইল হোসেন এবং নাজির হোসেন। এর মধ্যে 2 জন আছে যে 2 জন এনআরএসে পড়াশুনো করছেন এবং 1 জন আছেন বারাসাত মেডিকেল কলেজে পড়ছেন। তো 3 জনকেই স্টেজে আসার জন্য অনুরোধ করছি। তো 3 জনকে ব্যাস পরিয়ে বরণ করার জন্য আমি সুমায়া ও মারুফা এই তাজনিন সুলতানাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের তাজনিন যাকে ব্যাস পড়াচ্ছেন উনি মাহমুদুল হাসান। এখন উনি এনআরএসে পাঠরত। কয়েকদিন পরে হয়তো ওনার নামের সামনে বসবে ডাক্তার মাহমুদুল হাসান, খুব বেশি দিন আর হয়তো নেই। তারপরে আছেন আমাদের সাহিল হোসেন, একই জায়গাতে দুজনা পাঠরত। কয়েকদিন পরে আর সাহিল হোসেন বলতে পারবো না, তখন ডাক্তার সাহিল হোসেন বলে ডাকতে হবে। এবং তার সঙ্গে আছে আমাদের নাজির হোসেন, যে এখন বারাসাত মেডিকেল কলেজে পাঠরত। থ্যাংক ইউ। তো সাহিল হোসেনকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, সো আসসালামু আলাইকুম যারাই এখানে আছেন এবং যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন। তো সবার প্রথমে তো আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না, কালকেই আমি হঠাৎ করে বাড়ি এসেছি একদিনের জন্য। তো আজ সকালে আমাদের আসাদুলদা ফোন করলো যে একটু আসতে হবে। তো আমি কিছুক্ষণ আগেই ফোন করলো, আগেই আমাদেরকে বাড়িতে পাঠিয়েছিল, লেটার পাঠিয়েছিল, ওরা আমাকে একটু আগেই ফোন করলো, আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। আমার বন্ধু এখানে মোহাম্মদুল, আমাদের সাথে একসাথে আমরা এনআরএসে পড়ি, এবং নাজির যে বারাসাতে পড়ে। সো একসাথে চলে এলাম এখানে। সবার প্রথমে যেটা বলতে চাই যে আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা স্কুল যাওয়া শুরু করি, তখন মানে স্কুলে ভর্তি করার সময় আমাদেরকে ভাবতে হতো যে কোথায় পড়বো, কি করব। কারণ সবাই জানেন আমার আব্বু আম্মু সবাই একটু শিক্ষা নিয়ে অনেকটাই আবেগী। তো সবসময় চাইতেন ছেলে মেয়েদের ভালো শিক্ষা প্রদান করার জন্য। তো সেই বিষয়ে সবসময় মানে এটা ভাবতে হতো তখন যে কোথায় পড়বো, কি করব। মানে আমাদের এলাকায় তখন অতটা স্কুল ছিল না, যেটা বাস্তব কথা। এখন তো দেখছি আমাদের এখানে স্কুল বলো, ইভেন ইংলিশ মিডিয়াম স্কুলও খুলছে, বেড়াচাপার মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুলও খুলছে। এগুলো দ্বারা খুব বড় ব্যাপার, মানে ডেভেলপমেন্ট এটা থেকেই বোঝা যাচ্ছে যে মানুষের যে শিক্ষার প্রতি যে সচেতনতা যে কতটা বাড়ছে। সেটা দেখে খুবই ভালো লাগলো। আরশাদুলদা এবং যারাই এর সাথে যুক্ত আছেন সবাইকেই প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই উদ্যোগটা নেওয়ার জন্য। তার সাথে স্কুলের সাথে সাথে এখানে যেটা আমি শুনলাম যে ইসলামিক একটা কালচার বা ইসলামিক একটা ভাবে যে জিনিসপত্র শেখানো বা সেই বিষয়ে জানানো বোঝানো ছোটোবেলা থেকেই, এটা খুবই দরকার। কারণ আমার মনে হয় না যে এখানে মানে সব স্কুলে এরকমভাবে করা হয়। ঠিক আছে, সবার একটা মোটিভ থাকে, তো এটা খুবই ভালো জিনিস।
আর যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিংবা যারা এখানে আছেন সকলকে একটাই অনুরোধ করব যে শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আপনাদের কোনো ধারণা নেই। আমাদের এখানে একটা জিনিস আমি খুব অবজার্ভ করি যেটা খুবই খারাপ লাগে, যে অনেক বাড়িতেই তাদের হয়তো অল্প খরচা, মানে তারা আজকেকার দিনে তারা চাইলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারে, কিন্তু অনেক জায়গায় এটা হচ্ছে যে ছেলে মেয়ে একটু বড় হচ্ছে এই কাজে দিয়ে দিচ্ছে, ওই কাজে চলে যাচ্ছে, সে কাজের একটা সপ্তাহে যে টাকা পাচ্ছে সেটা আমি বুঝতে পারছি অনেক বাড়িতে হয়তো সত্যিই দরকার, সত্যিই টাকার প্রয়োজন, সেটা বাস্তব আজকেকার দিনে। কিন্তু তার সাথে সাথে এটা আমাদের ভাবতে হবে ভবিষ্যৎ নিয়ে, যে ওরকম করে কতদিন মানে তাকে একটা ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে। কিন্তু শিক্ষা এমন একটা জিনিস যদি সেটাকে অর্জন করতে পারে তাহলে আমি মনে করি সারা জীবন ওই জায়গা থেকে অন্য কোথাও নিয়ে যেতে সেটা সবসময় পসিবল। তো এটা আমি মানে সকলকে অনুরোধ করব, যারাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, এখান থেকে যত দূরে আমার আওয়াজ যাচ্ছে কিংবা যারাই আছেন, সবারই বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, তো তাদেরকে সকলকেই অনুরোধ করব অ্যাটলিস্ট শিক্ষার প্রতি সবাই একটু মানে সিরিয়াসভাবে জিনিসটাকে নিয়ে সবাইকে ছোটোবেলা থেকে যতই মিনিমাম 5 বছর 6 বছর থেকেই মোটামুটি সবাই স্কুল যাওয়া শুরু করে। তারপরে যখনই পসিবল, যতটা পসিবল, কারণ সবার প্রথমে কিন্তু সবার ফার্স্ট টিচার, আজকে যদি আমার ফার্স্ট টিচার বলি সেটা হচ্ছে আমার মা, তাই তো? সবার বাড়িতে কিন্তু একটা টিচার আছেই, তো শিক্ষা বাড়ি থেকেই শুরু হয়। তো বাড়ি থেকেই যদি একটু উদ্যোগ নিয়ে একটু করানো হয় ছোটোবেলা থেকেই, তাহলে সেই আবেগটা পরেও থেকে থাকে। তো আমি এটা সবাইকেই অনুরোধ করব যে বাড়ি থেকেই এই জিনিসটা মাথার মধ্যে একটু মানে মন থেকে নিতে, আর যতটা হয় নিজের ছোট ছোট ছেলে মেয়েদের যতটা বলা, যতটা পসিবল একটু মানে শিক্ষার দিকে একটু এগিয়ে আনতে। আজকে আমি মোহাম্মদুল, আমরা এনআরএস মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের এমবিবিএস স্টুডেন্ট, আর হয়তো যেরকম দাদা বলল কিছুদিন পরেই আমরা ডাক্তার হয়ে যাব। কিন্তু এই যে জার্নিটা আমার বলো, কিন্তু এই যে আমার বন্ধু মোহাম্মদুল বলো, এটা কি খুবই সোজা ছিল? খুবই সোজা ছিল, যতটা হয়তো দেখতে মনে হয় অতটা না। এর পিছনে অনেক মেহনত, অনেক অনেক মানে স্যাক্রিফাইস লাগে। তো সবাই যদি এই জিনিসটা ছোটোবেলা থেকেই ভেবে নেয় যে আমি বড় হয়ে কেউ হতে পারে ডাক্তার হবে, কেউ হতে পারে ইঞ্জিনিয়ার হবে, কেউ হতে পারে টিচার হবে, কেউ হতে পারে লয়ার হবে, সবাইকেই ডাক্তার হতে হবে সেটা আমি বলতে চাইছি না, কিন্তু সবার মধ্যে যদি ছোটোবেলা থেকে একটা মানসিকতা থাকে যে আমি বড় হয়ে এটা হতে চাই। কারণ একবার যে ভাববে, যার এম বড় থাকবে, সে হয়তো এতদূর নাও পৌঁছাতে পারলে কিন্তু তার লেভেলে পৌঁছাতে পারবে যতটা পসিবল। কিন্তু কেউ যদি ভেবেই নেয় আমার তো কিছুই হবে না, তাহলে সে আর কি করবে বড় হয়ে? বুঝতে পারছি আমি কি বোঝাতে চাইছি? তো ছোটোবেলা থেকেই এই জিনিসটা সবার মানে দায়িত্ব হচ্ছে তার গার্জেন, তার প্যারেন্টস, তার বাড়িতে আব্বু আম্মু দাদা ভাই বোন যারাই ওর বড় আছে, তাদের এটা সবার প্রথম দায়িত্ব যে এটা তাদেরকে বোঝানো। কারণ তারা ছোট শিশু, তারা কিছুই বোঝে না, তারা খেলাধুলো করতে বেশি পছন্দ করবে। আর এখনকার দিনে তো যেটা নতুন একটা জিনিস উঠেছে মোবাইল। আমাদের সময় তো ছোটোবেলায় আমরা মানে এই যে টাচ স্ক্রিন মোবাইল আমরা ছোটোবেলায় দেখি না, আমরা যখন বড় হয়েছি তখন দেখছি বাড়িতে টাচ স্ক্রিন মোবাইল আসছে। কিন্তু আজকে যে কোনো বাড়িতে গেলে সবার প্রথমে এই জিনিসটাই দেখা যায় যে বাচ্চা কান্নাকাটি করছে কিংবা বাচ্চা কিছু করছে, চুপ কিভাবে হবে? মোবাইল। কেন আগে কি বাচ্চা চুপ হতো না কান্নাকাটি করলে? আমরা কি ছোটোবেলায় কিংবা আমাদেরও যারা এখন আমাদের দাদা সম্পর্কে হয়, তারাও তো কোনো না কোনো সময় ছোট ছিল, তখনও তো বাচ্চা মানুষ হয়েছে, বাচ্চা চুপ হয়েছে। তাহলে এখনও সেটা পসিবল। সেটার জন্য কি করতে হবে? কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই মোবাইল ছোট থেকে বড় সবাইকেই কোনো না কোনোভাবে ক্ষতি করছে। মোবাইল জিনিসটা খারাপ বলছি না, সবারই একটা ভালো গুণ, সবারই একটা খারাপ গুণ থাকে, কিন্তু আমাদের সেটা বুঝতে হবে যে কোন জিনিসের কতটা ব্যবহার করলে বা কোন হাতে দিলে সেটা ভালোভাবে ইউজ হবে আর সেটা খারাপ দিকে যেতে পারে। তো এইটা ভেবে আমাদেরকে ছোটোবেলা থেকেই একটু বাচ্চাদের থেকে ফোন জিনিসটা একটু দূরে রাখা ভালো। সেটা তাদের সব দিক থেকেই ভালো হবে, তাদের চোখের জন্যও ভালো, তাদের নর্মাল যে একটা মানে ডেভেলপমেন্ট হয়, যে আর 4টে বাচ্চার সঙ্গে খেলাধুলো করছে সেইভাবে যে ডেভেলপমেন্ট হয় সেই দিক থেকেও ভালো।
সো এটা আমি সবাইকে অনুরোধ করব যে মোবাইলটা যতটা বাচ্চাদের থেকে একটু দূরে রাখা যায়, কারণ তারা কিন্তু জানে না মোবাইল জিনিসটা কি হয়, ছোটোবেলা থেকে দেখে তারপরে জানে। তো আমরা যদি প্রথম থেকে একটু দূরে রাখি তাহলে এটা মানে ম্যানেজ করা পসিবল। আর এছাড়া সেরকম তো কিছু বলার নেই, সবাইকে এটুকুই অনুরোধ করব যে এখানে স্কুল যে চালু হচ্ছে কিংবা যে দাদা উদ্যোগ নিয়েছেন সেটা সফল হওয়ার জন্য সবথেকে প্রথম যাদের দরকার সেটা হচ্ছে আমাদের যারা সবাই আছি, আমরা আম জনতা কিংবা এখানে সাধারণ মানুষ যারা আছি তাদের থেকেই সেটা পসিবল। এরা চাইছে শিক্ষা দিতে, এবার সেটা আমাদের মধ্যে যে আমরা সেটা অর্জন করতে চাইছি কি না। সো এটা বলেই আমি আমার এই ছোট কথা শেষ করব। ধন্যবাদ। থ্যাংক ইউ সাহিলকে থ্যাংক ইউ জানাবো সাহিলের মূল্যবান সময় দেওয়ার জন্যে। তো এবারে আপনাদের সামনে আমি জানি অনেক বক্তব্য হচ্ছে, অধৈর্য হয়ে যাচ্ছেন শুনতে শুনতে। তো যতগুলো কথা এখানে হয়েছে আমাদের গুরুত্বপূর্ণ কথাবার্তারাই হয়েছে আমাদের জীবন নিয়ে, আমাদের বাচ্চাদের জীবন নিয়ে। তো এবারে আপনাদের সামনে কবিতা পাঠ করবেন আমাদেরই স্কুলের ম্যাডাম শাবনূর। তো শাবনূরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা খুব শেষের দিকে এসে গেছি, একদম শেষের দিকে। একটু 15-20 মিনিট একটু ধৈর্য ধরুন, খুব শেষের দিকে এসে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি কবিতা পাঠ করছি। নবীজি, আমাদের সকলের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে সকল মখলুক কিভাবে তাকে দেখার জন্য অপেক্ষা করেছিলেন তার উপরে ভিত্তি করে আমি একটি কবিতা বলছি। কবি ইউনুস আলীর লেখা তুমি আসবে বলে। তুমি আসবে বলে ইসলামের মুকুল হয়নি বিকশিত, তুমি আসবে বলে খোদার রহমত পড়েনি ঝরে অবিরত, তুমি আসবে বলে ফেরেশতার দল ছিল অপেক্ষায়, তুমি আসবে বলে মা আমিনার কোল ভরেনি নূরের ছটায়, তুমি আসবে বলে সকল মখলুক নিদ্রা জাগরিত, তুমি আসবে বলে বিশ্বজাহান খোদার জিকিরে রত, তুমি আসবে বলে ধরণীর পরে খুশি খুশি রব, তুমি আসবে বলে খোদার আসমানে মহা এক উৎসব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। তো এবারে আমি অনুরোধ করব আমার দাদা, আমার গাইডার, আমার শিক্ষক, আমাদের গিয়াসউদ্দিন মহাশয়কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আমার কথার প্রথমে বলছি, এই যে তিনটে রত্নকে আপনারা দেখলেন, এদের বলার প্রসঙ্গে আপনারা যে কচ্ছপ ও খরগোশের গল্পটা জানেন সকলে, গল্পটা বলছি না। তা কচ্ছপের যে তার ইতিহাসটা আপনারা জানেন, অদম্য জেদ এবং ইচ্ছা নিষ্ঠা। এই যে মাহমুদুল হাসান এবং আর একটা ছেলেকে দেখলেন নাজির হোসেন, ওরা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিল, সেখান থেকে আজকে ওই জায়গায় এসেছে। তা মাহমুদুল হাসানের বাবার জীবিকা হচ্ছে জীবন নির্ভর, মানে দেহ নির্ভর, দেহ সর্বস্ব। কেন? নিজের কোনো জমি জায়গা নেই, অন্যের ক্ষেতে কাজ করে তারপর জীবিকা নির্বাহ করে। তাহলে ওর দ্বারা সম্ভব হলো কি করে? সম্ভব হয়েছে অদম্য ইচ্ছা নিষ্ঠার জন্যে। আর আমাদের অনেকের সম্পদ আছে, স্যাররা বলছিলেন সেই সম্পদটাকে আমরা সঠিকভাবে লাগানোর চেষ্টা করি না। নাজির হোসেনের বাবার অনেক সম্পদ, ওর ইতিহাস অনেক। ওর বাবা বলছে আমার জমি সব বিক্রি করে দেবো ছেলেটা যদি মানুষ হয়। সত্যি সত্যি জমি বিক্রি করেছে ছেলেটার পড়ানোর জন্যে। আমি আমাদের গ্রামে একটা ইতিহাস বলছি, একটা মেয়ে মাধ্যমিক পাস করেছে কিন্তু তার বাবা আর ভর্তি করবে না, বলছে ওর বিয়ে দিতে অনেক খরচ, আর খরচ করবো না। তা আমি তার বাবারে বলেছিলাম
যে তোর আজ থেকে 18 বছর বয়স হওয়া পর্যন্ত কত খরচ হলো লিখে রাখ, তোর ছেলে তোর মেয়ে তোকে ফেরত দেবে। বলছে তুই পাগল হয়েছিস, আমার ফেরত দেবে টাকা, কি করে দেবে? আমি বললাম বর্তমান নিয়ম অনুযায়ী। আর এখানে স্যাররা যেগুলো বলছিলেন সেই প্রসঙ্গে একটু বলি। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা আপনারা জানেন মায়ের কোল, আর সবচেয়ে শক্ত জায়গা বাবার হাত। তা দুটোই আমাদের জীবনে সমানভাবে কার্যকরী, কিন্তু মায়েদের ভূমিকা অনস্বীকার্য। এখানে যারা পড়াবেন দুজনের একেবারে ছোট থেকে পরিচয়, সুমায় এবং মৌসুমী, ওদের জীবনে কিন্তু মায়েদের ভূমিকা বিরাট, কিন্তু বাবাদের ভূমিকাকে নেই, আছে। কিন্তু বাবারা সঠিক সময় মানে সেই সময় দিতে পারেনি। যখন ওরা একটু বড় হয়েছে, মায়েরা প্রচুর জ্বালাতন করেছে আমার কাছে। দয়া করে বলছি, মানে ভাববেন না আমি ব্যক্তিগত কথা বলছি, মানে উদাহরণস্বরূপ মায়েরা প্রচুর জ্বালাতন করেছে স্কুলে এসে, তারপরে বাবারা অবশ্যই করেছেন। আর আমরা ছোটবেলায় শুনেছি, এখন আর শোনা যায় না, কারণ দেখাও যায় না, যে একটা শিশুর প্রথম পাঠশালা হচ্ছে তার রান্নাঘর। কিন্তু সেই অর্থে রান্নাঘর আর কারো বাড়িতে নেই। যে মা লেখাপড়া জানে না সে কিন্তু বলতে এই জোরে জোরে পড়, আর ভুল করলে বলতো ঠিক করে বল তুই ভুল পড়ছিস কেন। কিন্তু সেই মা লেখাপড়া জানতেন না, কি করে পড়তেন? যে তার জীবনের উপলব্ধি দিয়ে যে ও যখন ভুল পড়বে তখনই গ্যাগো করবে, সঠিক উচ্চারণটা আর আসবে না, তাই বলতো তুই ঠিক করে পড়, জোরে জোরে পড়। তা এখন তো মা যেখানে রান্না করে সেখানে আর বসার জায়গা নেই, সে প্রদীপন নেই, সে লণ্ঠন আর নেই, সব এখন উন্নত হয়ে গেছে। তা শিক্ষার ব্যাপারে আমাদের নবীজি কি বলেছিলেন আপনারা জানেন, তাও একটু স্মরণ করে দিচ্ছি। উনি বলেছিলেন শিক্ষা অর্জনের জন্য সুদূর চীন দেশে যেতে হলেও যেতে হবে। উনি এই কথাটা যখন বলেছিলেন তখন কিন্তু চীন দেশ ইসলামিক রাষ্ট্র নয়, আজও নয়। তাহলে বলেছিলেন কেন? শিক্ষা অর্জনের জন্য। তিনি শিক্ষা অর্জনের জন্য বলেছিলেন সুদূর চীন দেশে যেতে হলেও যেতে হবে। আর আমাদের দেশের আর এক মহান নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। কেন? মায়েদের একটা সন্তান মানুষ করার ক্ষেত্রে বিরাট বড় অবদান। কারণ সেই সন্তানটা ছোট থেকে মায়ের কাছেই সে জ্বালাতন বলি, ভালো বলি, মন্দ বলি সবই করে, মায়ের কাছেই তার সব কিছুটাই। তা সেই সন্তানটা যখন শুরু করে সে মা তার ভালো মন্দ বুঝতে পারে, সেই বোঝার উপলব্ধি দিয়ে তিনি সেই বাচ্চাটাকে মানুষ করার চেষ্টা করেন। মায়ের অবদান বিরাট। তা সেই মায়ের অবদানের ক্ষেত্রে আমি আমার বাস্তব জীবনে যেটা দেখেছি আপনাদের কাছে সেইটা অনুরোধ করে যাচ্ছি। আমি 87-88 সাল থেকে লোকের বাড়ি বাড়ি ঘুরে দেখেছি, আর আমার কর্মজীবনে 2006 সাল থেকে 7 সাল থেকে দেখছি মায়েরা, বেশিরভাগ মায়েরা, স্যারেরা যা বলছিলেন যে বাড়িতে স্কুলে কি হলো সেটা দেখে না। আমিও ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি, তোর বাবা তো দেখার সময় পায়নি, মা কি দেখেছিল? আমার কোনো ভুল টুল বলেনি, এইটুকু পড়া কেন বলেনি। তা আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা এসেছেন এবং আগামী দিনে আসবেন, স্কুল থেকে কতটা পাঠদান হলো, সব ঠিকঠাক হলো কিনা আপনারা একটু দয়া করে সম্ভব হলে প্রতিদিন অবশ্যই দেখবেন। আর তার ভিতরে যদি কোনো ত্রুটি আপনাদের চোখে আসে, একেবারে দিল খোলা অবস্থায় এসে বলবেন এইটাই হওয়ার কথা ছিল, এটাই হলো কেন, ওই মনের মধ্যে রাখলে হবে না। আর কোনো কিছু ত্রুটি দেখলে সেটা সমালোচনার জায়গায় না যেয়ে আলোচনার জায়গায় রেখে আপনারা দয়া করে চেষ্টা করবেন যাতে এই প্রতিষ্ঠানটা আরো ভালোভাবে চলতে পারে। আর এখানে যারা পড়াশোনার ব্যাপারটা বললেন স্যাররা, ওই স্যার বা আমাদের মাওলানা সাহেব, হাজি সাহেব অনেক কিছু বলেছেন, সেই জন্য অধিকার বলছি না। এখানে যারা পড়াবে সকলেই এখন বর্তমান নিয়ম অনুযায়ী যে প্রশিক্ষণটা থাকার কথা এদের প্রত্যেকের সেটা আছে, ডিএলএড এদের প্রত্যেকের আছে। বাচ্চাদের পড়াতে গেলে এখন যে কোনো প্রাইমারি বলি, আপার প্রাইমারি বলি, কোনো স্কুলে কাজ পেতে গেলে এই শিক্ষাটা না থাকলে, এই প্রশিক্ষণটা না থাকলে তার পক্ষে কোনো রকমের সম্ভব নয় প্রশিক্ষণ দেওয়া। আর এই প্রতিষ্ঠান সম্বন্ধে আমি একটু বলি। এর নামের মধ্যে একটা মাধুর্য আপনারা খেয়াল করেছেন, আল মদিনা একাডেমি। আর এর সঙ্গে এটা যে কেজি স্কুল, তার সঙ্গে দিনী শিক্ষা প্রতিষ্ঠান, এইটা খুব কম জায়গায় আছে, যেটা আমাদের নজরে নেই বললেই চলে। সেখানে শুধু কেজি স্কুল, কিন্তু ইসলামী শিক্ষা নেই। ইসলামী শিক্ষা আমাদের মধ্যে না থাকার চেয়ে সবচেয়ে বড় বিপর্যয়, স্যাররা যেগুলো বলছিলেন ক্ষতিকারক দিক, আমি আমার জীবনের শেষ প্রান্তের দিকে এসে একটা বাণী দেখেছি। আপনারা হয়তো সকলেই জানেন, কিন্তু আমি অনেক পরে শুনেছি।
মানে আমাদের যে নৈতিক অবক্ষয়, স্যার বলছিলেন নীতিশিক্ষার কথা, যে মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের ওই ইসলামী শিক্ষার অভাব। সেই অভাবের জন্যেই আমরা এটা দেখতে পাচ্ছি। আর ওই স্যার যে বলছিলেন হাই সোসাইটি, তারা সব কিছু আছে, তাদের শিক্ষা দীক্ষা টাকা পয়সা সব আছে, কিন্তু ওই নীতি শিক্ষার অভাবে বুড়ো মানুষটাকে আর সহ্য করতে পারে না। কিন্তু আমি আজ দাঁড়িয়ে আছি, আর 10 বছর যদি বেঁচে থাকি আমি সুস্থ অবস্থায় দাঁড়াতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে আজ আমি যুবক যুবতী কর্মক্ষম, আমি একদিন ওই বয়সে যাব। তাহলে এইটা যদি মনে রাখি, তাহলে আমরা আর ওই যারা গুরুজন, পরম গুরুজন, তাদের প্রতি আর অবহেলা কেউ করব না। আর এই প্রতিষ্ঠানের যে বিশেষত্বগুলো আছে আপনারা আসার পথে নিশ্চয়ই লক্ষ্য করেছেন। শ্রেণীকক্ষগুলো এই যারা পড়াবেন এখানে, এরা হাতে কলমে ওগুলো করেছে, কারণ ওদের এই 2 বছরের কোর্স করতে হয়েছে, সেখানে ওদের হাতে কলমে শিখতে হয়েছে, সেগুলোই আপনারা বাস্তবে ওখানে দেখতে পাচ্ছেন। আর অনেকে অর্থের কথা বলছেন, ইতিমধ্যে বলেছেন, হ্যাঁ অর্থ একটা ব্যাপার, অবশ্যই ব্যাপার, কিন্তু ওইটা একমাত্র ব্যাপার না। কেন একমাত্র ব্যাপার না? আপনি একটা ফর্ম কোথা থেকে নেবেন? ফর্ম মানে একটা কাগজ, তো কাগজে কিছু লেখা আছে, কিছু ফাঁকা আছে, সেই ফাঁকাগুলো পূরণ করতে হবে। এরকমও প্রতিষ্ঠান আছে যেখানে ওই কাগজটা নিতে গেলে 400 টাকা দিতে হয়। আপনারা বলবেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, সেখানে পরীক্ষা করতে গেলে সেখানে টাকা দিতে হয়, কিন্তু এরকম প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে একটা কাগজ বিক্রি হবে 400 টাকায়। তারা কি একই দিনে হয়েছে? নিশ্চয়ই একই দিনে হয়নি। তাদের এরকম একটা জন্মলগ্ন ছিল, তারপরে ধীরে ধীরে এসেছে। আমাদের এলাকায় অনেকে বলে মাসুমের কথা, হ্যাঁ বিরাটভাবে ভালো, কিন্তু সেখানে আমি আপনি যে চান্স পাবো না। এখন তাদের ডিমান্ড এমন হয়েছে, একজন ভর্তি হওয়ার জায়গা থাকলে 100 জন পিছনে আছে। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা শুরু করে সেই মতো তৈরি হতে পারি, স্যার যেটা বলছিলেন আগামী দিনে বিভিন্ন ইংলিশ মিডিয়াম যে বোর্ড আছে, সেই বোর্ডের অধীনে যদি পড়াশোনার সুযোগ পায়, তারা অবশ্যই সেগুলো কাজে লাগাতে পারবে। সেই জন্যে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে দেখবেন অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে একটু অবশ্যই আলাদা আছে, সেই আলাদাগুলো আপনারা দেখবেন। আর বর্তমান দিন বলছে ডিজিটাল ইন্ডিয়া, আপনারা সবাই জানেন, যারা বড় বড় লেনদেন করে তারাও সব ওই মোবাইলে। তো এইটা সবাই সরগর নয়, ব্যক্তিগতভাবে আমিও না, আমার ছেলের নাই মেয়ের সাহায্য নিতে হয়, মেয়ে দুটোর আর পাই না, ছেলেটা জ্বালাতন করতে হয়, মাঝে মাঝে সহজে শোনে, মাঝে মাঝে সময় থাকে না। এরা যদি এখন থেকে হাতে কলমে সেটা দেখে, আপনারা দেখে যাবেন এরা ইতিমধ্যে 3টে কম্পিউটার এনেছে, ওদের এই ব্যাপারটা ছোট থেকে সরগর করার জন্যে। কারণ অ খ ক শিখেছি আমরা ছোটবেলা, এখন তার শিখতে হয় না। তো এরা যদি সেটাই এখন থেকে পাঠটা নিতে পারে, ভবিষ্যতে এদের ব্যক্তিগত জীবনে বিরাটভাবে উপকার হবে। এটা আপনারা অবশ্যই এখান থেকে দেখতে পাবেন, খেয়াল করবেন। আর যেটা বললাম, বাড়িতে অবশ্যই 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 করে এখানকার পঠন পঠন কতটা কি হলো সেটা দেখবেন। এই দেখাটাই বিরাট ঘাটতি, কারণ আমি প্রচুর মায়ের সঙ্গে কথা বলেছি, মায়েরাও দেখে না, হয়তো দেখার সুযোগ হয় না, কারণ বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত। আর যে বাচ্চাদের কথা বলছিলেন স্যার, 14 বছরের আগে ড্রপ আউট হয়ে যায়, এই প্রসঙ্গে একটা কথা বলছি। রায়কোলা স্কুলে একটা স্যার বিনার ওখান থেকে আসেন, একদিন সুযোগ হয়ে কথা হচ্ছে, মানে চেতনার কথা। তা আমি বলছি, আর উনি যে এলাকার ছেলেরা মেয়েরা কেন স্কুলে কম হচ্ছে, পরীক্ষার সময় সবার পাওয়া যায় না, তো এলাকায় যে হাতের কাজ হয়, আলহামদুলিল্লাহ হাতের কাজ খারাপ না, আমি লেখাপড়া শিখে হাতের কাজ করি আর মাঠের কাজ করি, সেটা কোনো লজ্জার না। তা উনি একটা চেতনার কথা বলেছিলেন যে আমরা কি একটা নির্দিষ্ট মানে পৌঁছাবো না? আমি তো জীবন জীবিকার জন্য যে কোনো কাজ আমার একটা করতে হবে, তা আমরা একটা মিনিমাম মানে পৌঁছাবো না? এই চেতনাটা আমাদের সকলের মধ্যে যদি আসে, স্যার যেটা বলছিলেন, জাতিগতভাবে আমরা উন্নত হতে পারবো। আর এখানে যে নিয়মগুলো থাকবে, সে নিয়মগুলো আপনাদের একটু মেনে চলার চেষ্টা করতে হবে, কারণ যদি নিয়ম পুরোপুরি মানা না হয়, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। এবং এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্যে শুধু এখানকার প্রশাসন, শিক্ষক শিক্ষিকা এদের উপর নির্ভরশীল হলে হবে না, আপনাদেরও বিরাটভাবে যুক্ত হতে হবে। সেই যুক্ত হলেই তবে আমরা
কাঙ্ক্ষিত লক্ষ্যে সকলে মিলে পৌঁছাতে পারবো। আর আপনারা অনেকক্ষণ থেকে শুনছেন, অনেক কিছু শুনেছেন, সেই জন্য আর বেশি কথা বলছি না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, খরগোশ আর কচ্ছপের গল্পটা আমাদের সবার জীবনে অবশ্যই কার্যকরী হবে। আশা করছি আপনারা আগামী দিন আল্লাহর রহমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই এখানে এগিয়ে আসবেন। এলাকার মানুষ সকলে মিলে এই শিশুটাকে, মানে শিশু অবস্থা তো, সবে জন্ম হয়েছে, একে লালন পালন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ আমার বড় ভাইকে। উনি ওনার গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের উদ্দেশ্যে বলেছেন। তো আমরা 10 মিনিট নেব আপনাদের সামনে, একটা ছোট্ট বিষয় প্রেজেন্ট করব। তো 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আপনারা এতক্ষণ ধরে যে বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা, অনেক কিছু বলেছি, আজকে সেই দিন, সেই আল মদিনা একাডেমির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। তো আমরা একটু আল মদিনা একাডেমি সম্পর্কে একটু জেনে নিই। আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা কি ভিজিবল হচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন এটা? এর জন্য একটু অসুবিধা হচ্ছে না? অ্যাকচুয়াল এগুলো দেখাতে গেলে একটু অন্ধকার হলে ভালো হয়। তো আমরা হয়তো মানে দিনের সময় তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যতটা দেখতে পাচ্ছেন বাকিটা আমি মোটামুটি বলেই দিচ্ছি, ঠিক আছে? তো আজকে যেখানে আপনারা উপস্থিত হয়েছেন সেটা হলো আল মদিনা একাডেমি। আল মদিনা একাডেমি একটি নার্সারি অ্যান্ড কেজি স্কুল, যেখানে আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে আপনারা পাবেন ইসলামিক শিক্ষা, যেটা বারবারই কিন্তু উঠে এসছে। তো সেই আল মদিনা একাডেমির আজকে শুভ উদ্বোধন। তো আমরা একটু দেখে নিই এই আল মদিনা একাডেমির অ্যাকচুয়াল কোথা থেকে এসছে। অ্যাকচুয়াল আল মদিনা একাডেমির উপরে আছেন আল মদিনা একাডেমি ট্রাস্ট। এই আল মদিনা একাডেমি ট্রাস্টের যে সমস্ত উপদেষ্টা কমিটিতে আছেন তাদের নাম একটু আমি বলছি আপনাদের সঙ্গে। আরশাদুল হক, মোহাম্মদ হাসানুর, শরীফুল ইসলাম, হাজি মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, গিয়াসউদ্দিন, তসলিমা খাতুন এবং খাদিজা খাতুন। এনারা আছেন আল মদিনা একাডেমি ট্রাস্টের উপদেষ্টা কমিটিতে। তো আমরা কি চাইছি, অ্যাকচুয়াল আমাদের মিশন কি, আল মদিনা একাডেমি কি করতে চাইছে? আমাদের লক্ষ্য হলো শিশু নেতৃত্বপূর্ণ, বয়স উপযোগী এবং শিশু চাহিদা ও আগ্রহের উপর ভিত্তি করে পাঠ্যক্রম তৈরি করা। এই যে লাইনটা আপনারা যেটা পড়ে শোনালাম, আপনারা হয়তো আসার সময় দেখেছেন আমাদের ক্লাসরুমগুলোতে টেবিলের উপরে বেশ কিছু খামটাম আছে, দেখেছেন তো? না দেখেছেন কেউ ওখানটায়? ওটা হলো অ্যাকচুয়াল যে একটা বাচ্চা পড়বে, আপনি যদি তার সামনে বইটা খুলে দেন তাহলে সে কি বেশি গুরুত্ব দেবে, না একটা খেলনা খুলে দিলে বেশি গুরুত্ব দেবে? তো আমরা চাইছি বাচ্চাকে খেলনার সঙ্গে, খেলাধুলোর সঙ্গে পড়াশুনো করাতে। তো সেই খেলাধুলোর কিছু ইকুইপমেন্ট দরকার হয়, কিছু মানে কি বলবো, যেটাকে আমরা এক কথায় বলি মানে লার্নিং মেটেরিয়ালস যেটাকে বলি। তো সেই লার্নিং মেটেরিয়ালস আমরা এনেছি যাতে বাচ্চা আনন্দের সঙ্গে পড়াশুনো করে। এবং আরও কিছু বিষয় আপনারা দেখেছেন যে দেওয়ালে বেশ কিছু 1, 2, ABCD এগুলো লেখা আছে। সেগুলো কিন্তু পাঠ হলো একটাই, যে সে যখন ক্লাসে ঢুকবে সে দেখতে পায় যেটা কারণ আমরা একটা জিনিস কিন্তু খুব ভালো করে জানি যে আমরা যেটা দেখি সেটা কিন্তু সব থেকে বেশি শিখি, তাই নয় কি? যেটা দেখি সেটা সব থেকে বেশি শিখি। তো দেখা আর শোনা যদি একসঙ্গে হয় তাহলে কিন্তু বেশি শিখি আমরা। তো সেটাই আমরা চাইছি, সেই বিষয়টাই যাতে করে খেলাধুলার সঙ্গে একটা শিশু সে শিক্ষা নিতে পারে, এবং আল মদিনা একাডেমি সেই প্রচেষ্টাটাই করছে। এবং যেটা অনেকবারই উঠে এসে, তো আমাদের ভীষণ সেটা হলো বারবারই আপনাদেরকে বলেছি যে আমরা আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে ইসলামিক শিক্ষার গুরুত্বটা কিন্তু সব থেকে বেশি দিচ্ছি। এই জন্যেই কারণ আপনার বাচ্চার ভবিষ্যতের অসামাজিকতা থেকে কিন্তু বাঁচাতে পারে একমাত্র ইসলাম। কারণ আমরা দেখেছি অনেকেই অনেক শিক্ষিত আছে, কিন্তু শিক্ষা থাকার পরেও কিন্তু তার মধ্যে অনেক
খারাপই ঢুকে গেছে, কারণ তার সেই ইসলাম থেকে দূরে সরে গেছে। তার জন্য যদি আমরা আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে তার মধ্যে যদি ইসলামটাও যদি ভালো করে আমরা দিতে পারি, তাহলে কিন্তু সে কিন্তু একটা অসামাজিক কাজ করতে গেলে কিন্তু চারবার ভাববে। তাই আমরা চাইছি ছোট থেকেই তার আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে ইসলামিক শিক্ষাটাকে গুরুত্ব দিতে। আর আমাদের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আপনারা এখানে এসে হয়তো এই প্যান্ডেলটা হয়েছে হয়তো বুঝতে পারছেন না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পুরোটাই গ্রাউন্ড থাকবে স্কুলের। তার কারণ হলো, কারণ শিক্ষার জন্য কিন্তু দুটো জিনিস খুব বেশি প্রয়োজন হয় আমাদের, সুস্বাস্থ্য এবং একটা মনোরম পরিবেশ। যে মনোরম পরিবেশটা কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি, এবং সুস্বাস্থ্যের জন্যে আমরা কিন্তু বাচ্চাদের কিন্তু স্কুলটা রেখেছি সপ্তাহে 6 দিন, 5 দিন নয়, কিন্তু সোম থেকে শুক্র নয়, সোম থেকে শনি পর্যন্ত কিন্তু আলমদিন একাডেমির স্কুল হবে, যেখানে একটা দিন রেখেছি যে দিনটা তারা ফিজিক্যাল এডুকেশন পাবে, যেখানে মার্শাল আর্ট হবে, যেখানে যোগ ব্যায়াম হবে, এবং এখানে খেলাধুলো করবে, খেলাধুলোর সঙ্গে তার স্বাস্থ্যটা যাতে সে ভালো রাখতে পারে। তার জন্য কিন্তু আমরা সপ্তাহে 6 দিন স্কুল রেখেছি, 5 দিন নয়। এটা হলো আমাদের একটা বড় বৈশিষ্ট্য। তার সঙ্গে সঙ্গে আপনারা যেটা একটু আগে আমার দাদা বলছিলেন যে কম্পিউটার শিক্ষা, এটাও কিন্তু আলমদিন একাডেমির একটা বড় বৈশিষ্ট্য বলতে পারেন, যে একদম শিশু শ্রেণী থেকেই আমরা তার ব্রেনের ডিজিটাল ব্যাপারটা দিতে চাইছি, যেহেতু আমরা ডিজিটাল যুগে চলে এসেছি।
তো আজানের জন্য আমরা একটু বন্ধ রেখেছিলাম। নেক্সট, তো আলমদিনা একাডেমির প্রতিষ্ঠাতাগণ এখানে দেখতেই পাচ্ছেন, আরশাদুল হক ও হাসানুর। সঙ্গে আরেকটা বিষয় আপনাদেরকে একটু আগেই আমার বড় ভাই বলছিলেন যে আমাদের এখানে শিক্ষকতা কর্মীগণ যারা আছেন, আমাদের সামনেই দাঁড়িয়ে আছে আমাদের স্কুলের প্রিন্সিপাল আমাদের আকিবউদ্দিন বিশ্বাস, সঙ্গে আমাদের আছেন তানিয়া সুলতানা সহকারী প্রধান শিক্ষিকা, এছাড়া আছেন আমাদের সহকারী শিক্ষিকা মৌসুমী পারভিন, সুমায়া জেসমিন, শাবনুর সুলতানা, উম্মে তামান্না, আসাদুল্লাহ বিশ্বাস। এবং আমরা এখানে কিন্তু স্পেশালি ড্রয়িংয়ের জন্য একজন শিক্ষিকা রেখেছি, একদম স্পেশালি ড্রয়িংয়ের জন্য, যার কাজ থাকবে কিন্তু ড্রয়িংটা বা আঁকা শেখানো, যেটা কিন্তু আপনারা আশেপাশে অনেকগুলো হয়তো আছেন, দেখেছেন কিনা জানি না, কিন্তু আলমদিনা একাডেমি কিন্তু চিন্তা ভাবনা করেছেন যে ড্রয়িংও কিন্তু আমাদের শিক্ষার কিন্তু একটা বড় পার্ট। তো ড্রয়িংয়ের জন্য আমরা কিন্তু একজন শিক্ষিকা রেখেছি এবং অ্যারাবিকের জন্য একদম স্পেশালি একজন শিক্ষক আমাদের আছে, যে আমাদের আসাদুল্লাহ ভাই আছে অ্যারাবিকের শিক্ষক হিসাবে। এগুলো আমাদের শ্রেণীকক্ষ, হয়তো আপনারা দেখে এসছেন, ঠিক আছে। PP1, PP2 বা নার্সারির জন্য যে শ্রেণীকক্ষগুলো আমরা একটু আগে আমি ডিসকাস করছিলাম আপনাদের সঙ্গে, যে আপনারা হয়তো দেখে এসছেন, তবু আমরা একটু ছবিতে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা মনে হয় পিছন থেকে দেখতে পাচ্ছেন না। দেখা যাচ্ছে? হ্যাঁ, পরে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনাদের একটু মেহমানদারির ব্যবস্থা আমরা করেছি, তো প্লিজ আপনারা, আমাদের অ্যাকচুয়াল অনুষ্ঠান এখানেই শেষ, তো আপনারা উঠবেন না, আপনারা একটু বসে থাকুন আপনাদের জায়গাতেই। হাসানুর, হাসানুর, বিরাট ব্যস্ত নাকি? হাসানুর, তো একটু তোর সঙ্গে একটু পরিচয় করা, তুই তো আসলি না এখানে। দাদু ব্যস্ত হয়ে যাবে। চেয়ারের পিছনে দাঁড়াবে নাকি? ও বসাবে, আপনারা বসবেন, আপনারা দাঁড়াবেন। হ্যাঁ, আপনারা বসুন, আপনারা বসুন, আমরা একটু পিছনে দাঁড়াই। খট করে শব্দ কোনটা? এই যা আছে সব কি আছে? এই বক্স দুটো একটু নামানো যাবে না? বড় বড়